বেশ, তো অল্টারনেটিং কারেন্টের যেটা আমরা দেখলাম এখন, যে এসি ডায়নামো বা এসি জেনারেটরের সাহায্যে আমরা অল্টারনেটিং ভোল্টেজ তৈরি করতে পারি। আর সেই ভোল্টেজের মান E = E0 সাইন ওমেগা টি টাইপের। তো ওমেগা যেটা, সেটা হচ্ছে যে ড্রাইভ করছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর E0 হচ্ছে যে ভোল্টেজটা তার পিক ভ্যালু। তার বেসিক্যালি ম্যাগনেট থাকে, একটা আর্মেচার থাকে, আর্মেচার থেকে ঘোরানো হয়, এবং যদি ঘোরানো হয় পেরিয়ডিক্যালি, তাহলে আমি পেরিয়ডিক ভোল্টেজ তৈরি করবো। অ্যান্ড দ্যাট ভোল্টেজ ইজ এ ফাংশন অফ টাইম। দ্য ইএমএফ ইজ এ ফাংশন অফ টাইম। টাইমের সাথে সাথে এটা অসিলেট করে যাবে। তো আমাকে যদি বলে কোনো একটা সময়ে ভোল্টেজ কত, তাহলে দ্যাট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। সার্কিটে কত ভোল্টেজ পাবো বা ইএমএফ কত পাবো, এটা। এবার এই যে সাথে সাথে যখন আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটে ভোল্টেজ যখন আমরা ইউজ করছি, ডিসি সার্কিট যখন আমরা ইউজ করি, তখন একটা কনস্ট্যান্ট ব্যাটারি আমরা লাগিয়ে দিই। রেজিস্টিভ সার্কিট কী করি আমরা, এরকম একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে, এরকম একটা ব্যাটারি কিছু ইউজ করি। আমাকে বলা হয় যে হোয়াট ইজ দ্য কারেন্ট, আমরা বলি ভোল্টেজ অ্যাট এ টাইম টি অ্যান্ড ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স তো ফিক্সড, আর ভোল্টেজ অ্যাট এ টাইম টি, টাইম যদি বাড়ে বা কমে তো ভোল্টেজের মান চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। সো কারেন্ট ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, কারেন্ট ইজ কনস্ট্যান্ট। কিন্তু যদি ইন্ডাকটিভ সার্কিটে বলা হয়, তাহলে এদের সাথে ইন্ডাকটিভ সার্কিটে ডিফারেন্স রয়েছে, বা ক্যাপাসিটিভ সার্কিটে ডিফারেন্স রয়েছে। যদি একটা ইন্ডাক্টার ইউজ করা হয় এরকম, তাহলে আমরা জানি ইন্ডাক্টারের অ্যাক্রসে যেটা ভোল্টেজ VL, সেটা হচ্ছে -LdIdt, ঠিক আছে। মেজর ডিফারেন্স হচ্ছে যে আমরা ডেরিভেটিভে ঢুকে গেছি, আর লিনিয়ার ইকুয়েশন আমার কাছে নাই। V = IR টাইপের যে ইকুয়েশন, সেটা নাই। আমরা এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরে গেছি। তার মানে রেট ঠিক করবে DIdt, এর রেট ঠিক করবে কত ভোল্টেজ হবে। যদি রেট চেঞ্জ না হয়, কারেন্টের চেঞ্জ না হয়, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ পাওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। ইভেন ক্যাপাসিটিভ সার্কিট যদি আমরা দেখি, তাহলে এনি ইনস্ট্যান্ট যদি বলি ক্যাপাসিটারের একটা প্রান্ত প্লাস, এই প্রান্তটা মাইনাস, আর চার্জ যদি বলি কিউ, তাহলে ইট ইজ অলসো এ ফাংশন অফ টি। তাহলে যদি বলি এর অ্যাক্রসে কত ভোল্টেজ, তাহলে V অ্যাট এ টাইম টি ইজ Q/C, ঠিক আছে। সেই সময়ে কত চার্জ আর ধারকত্ব কত, Q/C ইজ দ্য ভোল্টেজ অ্যাট এনি টাইম টি। এটাও লিনিয়ার ইকুয়েশন ফলো করবে না, বিকজ 1/C আর QT মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ IDT, because dq/dt is current, dq/dt is current, so dq is IDT, ইন্টিগ্রেশন করে দাও তাহলে তুমি q পাবে। তো এগেন ক্যালকুলাস এন্টার্স, ঠিক আছে। তো রেজিস্টিভ সার্কিট আর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এটা একটা মেজর ডিফারেন্স, যে এর ডেরিভেটিভ লাগবে, এর ইন্টিগ্রেশন লাগবে, তবে তুমি সার্কিটে ভোল্টেজকে ডিফাইন করতে পারবে। সুতরাং দুটো যে ইন ফেজে হবে তা হবে না, মানে ভোল্টেজ বাড়ছে, কারেন্টও বাড়ছে, এখানেও কারেন্ট বাড়ছে, ভোল্টেজ বাড়ছে, এরকম লিনিয়ার ইকুয়েশন, একটা বাড়লে আর একটা যে বাড়ে ইনস্ট্যান্টেনিয়াস, যে ইকুয়েশন আমরা পেয়েছি y = mx টাইপের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন এখানে হোল্ড করবে না। বুঝা গেল কি বললাম? তো আমরা আজকে এইগুলো নিয়েই কাজ আমাদের, যে এসি সোর্স আমরা ইউজ করেছি, ডায়নামোর সাহায্যে যে ভোল্টেজ আমরা বানিয়েছি, সেই ভোল্টেজটা পেরিয়ডিক্যালি পরিবর্তন হচ্ছে, তাহলে সার্কিটের কারেন্টও পেরিয়ডিক্যালি পরিবর্তন হবে, তো কারেন্ট পরিবর্তন হবে। আর যদি হয় তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট পাবো আমরা, ঠিক আছে। এখানেও তাই, ক্যাপাসিটারের দু প্রান্তে চার্জ পরিবর্তন হচ্ছে, চার্জ পাইল্ড আপ হচ্ছে, বাড়ছে, কমছে, তো সেই হিসাবে ইন্ডিকেশন অফ IDT করে আমি তার অ্যাক্রসে ভোল্টেজ পাবো। তো এটা কাজ করবে, সবসময়ই কাজ করবে এরা। এমনটা নয় যে কারেন্ট বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে গেল, দেন কারেন্ট চেঞ্জ হবে না। তাহলে কারেন্ট যদি চেঞ্জ না হয়, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ 0, লুক লাইক এ ওয়্যার, সিম্পল ওয়্যার অফ সাম রেজিস্ট্যান্স। আবার ক্যাপাসিটারও তাই, ক্যাপাসিটারের অ্যাক্রসে এখানে যদি চার্জ চেঞ্জ না হয়, মানে পাইল্ড আপ করা বন্ধ হয়ে যায়, ম্যাক্সিমাম চার্জ জমা হয়ে যায়, তাহলে সার্কিটে আর কারেন্ট ফ্লো হবে না, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ব্যাটারি সাপোজ 12 ভোল্ট ছিল, সব 12 ভোল্ট হলো, তো তারপর আর কোনো কারেন্ট ফ্লো হবে না। তো আমরা বলি ফুললি চার্জ হয়ে গেছে, সাম ফিউ মাইক্রোসেকেন্ড বা মিলিসেকেন্ড টাইম নিল, চার্জ হয়ে গেল। আচ্ছা, আমরা এখন এমন সোর্স ইউজ করছি যাতে করে এরা সবসময় কাজ করে, এর কোনো অসুবিধা নেই। এই ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, ভোল্টেজ কমলে কারেন্ট বাড়ে, কমলে সবাই এ ঠিকঠাক মেনে চলে। কিন্তু এরা চেঞ্জটাকে পছন্দ করে, চেঞ্জ হলে এদের অ্যাক্টিভনেস পাবো আমরা, ঠিক আছে। এরাও বাধা দেবে, কিন্তু এদের বাধা দেওয়াতে কোনো হিট তৈরি হবে, হিট এনার্জি ডেভেলপড হবে না, কারণ এদের বাধা দেওয়ার জন্য ইনইলাস্টিক কলিশন হয় না, এখানে হয় ইনইলাস্টিক কলিশন হয়। তো যা কিছু হলো সব রেডিয়েট করে দেবে। আর এখানে যে পরিমাণ ভোল্টেজ তৈরি হলো, সেই ভোল্টেজের জন্য আবার ফার্দার কারেন্ট পাঠাতে ব্যাটারিকে কাজ করতে হবে। এখানে যেমন একটা চার্জ পার্টিকেলকে তুমি পাঠালে, দেন ইনইলাস্টিক কলিশন হলো, এনার্জি লস হয়ে গেল, ব্যাটারি আবার এনার্জি সাপ্লাই করে লস করে দিলে এই প্রসেস চলবে। এখানে তা নয়, এখানে যখনই তুমি কারেন্ট পাঠালে, কারেন্ট পরিবর্তন হলো, ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তন হবে, কারেন্ট পাঠানোর জন্য তো ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজের এগেনস্টে এক্সটার্নাল সার্কিটকে বা ব্যাটারিকে যদি আবার DI পরিমাণ কারেন্ট বাড়াতে হয়, কমাতে হয়, তাহলে তাকে কাজ করতে হবে। অ্যান্ড দ্যাট ওয়ার্ক ইজ স্টোরড অ্যাজ আ ম্যাগনেটিক
এনার্জি ইনসাইড দ্য ইন্ডাক্টর। আমরা করেছি হাফ v²/μ0। সিমিলারলি এরও তাই, যখন পাইলটা আপ হতে শুরু করেছে চার্জ, আর ব্যাটারি সেই সময় ডিকিউ পরিমাণে চার্জ যদি পাঠাতে চাই, তাহলে ওই ভোল্টেজের এগেনস্টে ওকে ঠেলে ওকে কাজ করতে হবে। তো যেহেতু কাজ করতে হচ্ছে, তো এনার্জি কোথাও না কোথাও স্টোর তো থাকবেই। যেহেতু রেডিয়েট করা যাবে না, ইনএলাস্টিক কলিউশনের ব্যাপার নেই, সুতরাং কিছু তো স্টোর থাকবেই। তো হাফ ε0 ইজ দ্য এনার্জি এর মধ্যে স্টোর থাকবে পার ইউনিট ভলিউমে। ঠিক আছে, এটা ম্যাগনেটিক এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি। তো এই জিনিসগুলো আমরা আগে পড়েছি। যেটা মোক্ষম জিনিস সেটা বলছে যে এরা কাজ করবে এসি সার্কিটে, আদারওয়াইজ এদের কোনো আলাদা করে ভূমিকা নেই। ডিটেলসে আজকে আমরা এই ডেরিভেশনগুলো করবো। আর যেটা আরও মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন হোল্ড করছে না, দুখানি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ক্যালকুলাস ঢুকে গেছে দুই জায়গাতেই। এটা মাথায় রাখতে হবে সবসময়। ঠিক আছে, তো আমরা যেহেতু আমরা সার্কিটের এসি ডায়নামোর সাহায্যে আমরা কারেন্ট ভোল্টেজ বের করেছি, তো সেই ভোল্টেজের মানটা আমরা দেখলাম ইএমএফ অ্যাট এনি ইনস্ট্যান্ট টি ইজ E0 সাইন ওমেগা টি। ওমেগা হচ্ছে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, যে ড্রাইভ করছে সেই ফ্রিকোয়েন্সিতেই আমরা অল্টারনেটিং ইএমএফের ডিরেকশন এবং ভ্যালু পাবো। এবার অল্টারনেটিং কারেন্ট যেটা অ্যাট এনি ইনস্ট্যান্ট টি ইকুয়াল টু, সাপোজ ধরে নাও I0 সাইন ওমেগা টি অ্যান্ড প্লাস ফাই। মানে কি, যেহেতু ইএমএফ সাইন ফাংশন অনুসারে চেঞ্জ হচ্ছে, তাহলে আমি এটা বলতে পারবো না যে সার্কিট আমি ইউজ করেছি সেই সার্কিটেও কারেন্টটা ওই সাইনোসয়েডালি পরিবর্তন হবে, মানে ও যেমন এও তেমন, উইথ সাম ফ্যাক্টর। এখানে ভোল্টেজ আছে, এটা ভোল্টেজই হবে, নো প্রবলেম। এটা কারেন্ট আছে মানে এটা কারেন্টই হবে। তার মানে এই নয় যে ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্টের ঠিক সেইভাবেই বাড়ছে, মানে ঠিক এরকম গ্রাফ, ভোল্টেজের গ্রাফটা এরকম, তাহলে কারেন্টের গ্রাফটাও এরকম হবে। কারণ দেখলাম একজনের ডেরিভেটিভ আর একজন দিচ্ছে, তো কসের ডেরিভেটিভ সাইন, সাইনের ডেরিভেটিভ কস হয়ে যেতে পারে। তো কেউ যদি সাইন ফাংশন করে, তা এমনটা হতেই পারে যে তার কারেন্টের এক্সপ্রেশনটা কস, বা কসের এক্সপ্রেশন সাইন। একজনের স্লোপ ঠিক করবে আর একজন কি রেটে পরিবর্তন, দ্যাট রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি রেট চেঞ্জ হচ্ছে, কারেন্ট কি রেটে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বা ইন্টিগ্রেশন অফ কারেন্ট, সেটা ঠিক করবে কি। ওই জন্য আমি একটা ফ্যাক্টর ধরে নিয়েছি +5। তো যখন t0, তখন কারেন্টের ভ্যালু I0 সাইন ফাই, ইনিশিয়াল কারেন্ট কিছু একটা রয়েছে। হ্যাঁ, ফাই মে বি 0, ফাই মে বি 0 অর π/2 অর -π/2, যা কিছু ফাই হতে পারে, অর π/3, এনি যা কিছু হতে পারে। কিন্তু টাইম যখন 0, নট নেসেসারি যে কারেন্টও 0 সার্কিটে। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, কিন্তু আমি স্টার্টিং পয়েন্টের কথা বলছি না। সার্কিটে কারেন্ট আছে, ভোল্টেজ আছে, সব কিছু চলছে। কি সার্কিট আমি জানি না। সাপোজ আমার কাছে এরকম ব্ল্যাক বক্স রয়েছে, এটা ব্ল্যাক বক্স, এখানে ইন্ডাক্টর আছে না ক্যাপাসিটার আছে আমার জানা দরকার। আমি একটা এসি সোর্স ইউজ করলাম এরকম, এটা হচ্ছে এসি সিম্বল। যেহেতু এটা সাইনোসয়েডাল ফাংশন, তো এরকম একটা গোল দিয়ে মাঝখানে একটা সাইনোসয়েডাল চিহ্ন দেওয়া হয়। এটা বোঝাচ্ছে যে এটা ডিসি সোর্স নয়, এসি সোর্স। ঠিক আছে, তো কারেন্টের ডিরেকশন কি হবে, কখনো এইদিকে কখনো এইদিকে। তো এটা হচ্ছে ভোল্টেজ, ইএমএফ E=E0 সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে সার্কিটে কারেন্ট কখনো এইদিকে, আবার হতে পারে কখনো এইদিকে। এই যে পুরো জিনিসটা ওমেগা টি প্লাস ফাই, এটাকে বলা হয় ফেজ। সাইনের ব্র্যাকেটে যা থাকে সেটাকে আমরা বলি ফেজ। ঠিক আছে, মানে এই ফেজ ফ্যাক্টর ঠিক করবে কারেন্টের ভ্যালু কত। পিক ভ্যালু যদি আমি জানি, তাহলে এই ফেজ ফ্যাক্টর টাইম অনুসারে এর মান চেঞ্জ হয়ে যাবে, আর সেই অনুসারে আমি সার্কিটে কারেন্ট পাবো। আর ফাই যেটা, সেটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ, অনেক সময় ইপক এরকম বলা হয়। ইনিশিয়াল ফেজ আমরা আগে পেয়েছি, সাউন্ডে এরকম এক্সপ্রেশন পেয়েছি আমরা। ঠিক আছে, তা আমাদের সুবিধার জন্য আমরা ফাইটাকে 0 ধরে নিতে পারি ক্যালকুলেশনের জন্য, কারণ আমার ফার্দার ক্যালকুলেশনে আপাতত এটা লাগবে না, কিন্তু আমি তবু রাখছি, একে অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এই যে কারেন্ট, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইন দ্য সার্কিট। কি বললাম, বোঝা গেল? এতদূর পর্যন্ত কি বোঝা গেল? আমরা ডায়নামোর সাহায্যে ভোল্টেজ বের করে অল্টারনেটিং ইএমএফ তৈরি করেছি, মানে যে সোর্স একটা ফিক্সড ভোল্টেজ, এটা আমরা বের করছি না, এটা অসিলেটিং ভোল্টেজ পাচ্ছি আমি। ঠিক আছে, তো সেই যে ইএমএফটা বের করেছি, আর সার্কিটের যে কারেন্ট সেটা হচ্ছে I0 এত। এবার আমাকে যদি বলে যে হোয়াট ইজ দ্য কারেন্ট অ্যাট দ্যাট টাইম ইন দ্য সার্কিট, কি করবো আমি? কারেন্টের মান বের করতে গেলে টাইম বসাতে হবে। ঠিক আছে, তো যদি বলে টাইম 0, ফাইয়ের ভ্যালু যদি 0 ধরে নিই, তাহলে সার্কিটের কারেন্ট 0। যদি সার্কিটের টাইম একটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তো সাইন ফ্যাক্টরটা ঠিক করবে যে সার্কিটের কারেন্ট আমার কেমন ভাবে অসিলেট করবে। এটা সাইনোসয়েডাল উইথ এ ফেজ ফ্যাক্টর ফাই। না, ফাইটা ডিপেন্ড করছে সার্কিটটার এই যে ব্ল্যাক বক্সটা কি, কার ওপর। ব্ল্যাক বক্সে এল আছে না সি আছে না আর আছে। তো
তো এটা ইন্ডাক্টর, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, এদের ভ্যালু কেমন ডিপেন্ডিং অন দিস ফ্যাক্টরস, এইটার উপর ডিপেন্ড করছে ফাইটা কী হবে। আমরা ক্যালকুলেশন করবো, ফাইয়ের ভ্যালুটাও বের করবো একটু পরে কেমন, বোঝা গেল কী বললাম। কিন্তু এটুকু বোঝা গেছে তো কেন আমি ফাইটাকে নিয়ে এলাম, কারণ দুটো যে সেম লিনিয়ার ইকুয়েশন ফলো করবে তার কোনো গ্যারেন্টি নেই। একটু আগে বললাম ওয়াই ইজিক্যাল টু এমএক্স নয়, ভি ইজিক্যাল টু আই আর টাইপের ইকুয়েশন নয় যে তোমার ওহমস লকে এখানে গুড বাই করতে হবে, যে ওই বাড়াচ্ছি। হ্যাঁ, ওরা চেঞ্জ পছন্দ করছে, তো কারেন্টের চেঞ্জ অনুসারে তুমি ভোল্টেজ পাবে, স্লোপ অনুসারে ভোল্টেজ পাবে। তার মানে যদি এরকম একটা সার্কিট হয়, এটা যদি কারেন্টের গ্রাফ আঁকি আমরা, কোন জায়গায় স্লোপ বেশি? এইখানে, এইখানে, এইখানে। কোন জায়গায় স্লোপ জিরো? এইটা, এইটা। তাহলে এখানে যদি কারেন্ট ভার্সেস টাইম বলি, তাহলে ইন্ডাক্টর কোন কোন জায়গায় ম্যাক্সিমাম ভোল্টেজ বানাবে? যেখানে স্লোপ বেশি। তাহলে ইন্ডাক্টর বলছে বাবরে কত কারেন্ট চেঞ্জ হয়ে গেল, তাহলে আমি একটা হাইফাই ভোল্টেজ বানাবো, মাইনাস এল ডিআইডিটি উইথ নেগেটিভ সাইন। স্লোপ বেশি, সো ভোল্টেজ বেশি। তাহলে তুমি যদি ভোল্টেজ আঁকো তাহলে তাদের পিক ভ্যালু পাবে এই জায়গায়, তাহলে একজন জিরো হলে একজন ম্যাক্সিমাম, এরকম পাবো আমরা। সিমিলারলি এখানে বলছে কারেন্টের চেঞ্জই নেই, নো চেঞ্জ ইন কারেন্ট, ইন্ডাক্টরের কোনো ভূমিকা নেই সেই সময়। সে বললো আমি জিরোতে চলে আসবো, তাহলে তুমি যদি সাইন হও আমি কস হয়ে যাবো। এইরকম হতে চলেছে আমাদের এক্সপ্রেশনগুলো, ঠিক আছে। একটা স্লোপ একটা ঠিক করছে, ওই জন্য লিনিয়ার ইকুয়েশন ফলো করেন না, ওই জন্য এটাকে সাইন রেখেছি, এটাকে সাইন করলাম না, প্লাস ফাই রাখলাম। ফাই মে বি জিরো, মে বি π/2, মে বি -π/2, মে বি π/3, এনিথিং দ্যাট ডিপেন্ডস অন দ্য ব্ল্যাক বক্স। এর ভেতরে কি রয়েছে, এল আছে না সি আছে না আর আছে না এনিথিং কি রয়েছে, তার উপর ডিপেন্ড করে ফাই। একদম মানে সেটার উপর আমি সেটা বেসিসে বলতে পারি না যে ইএমএফ এর যা ফেস আছে ওখানে যা কারেন্ট যাবে তারও একই ফেস হবে, এরকম হবে না, তো লস হতে হবে। একদমই তাই, ঠিক আছে। আমরা একটা তাহলে যদি আমাকে বলে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কারেন্ট, এটা হচ্ছে কারেন্টের ফাংশন। আচ্ছা, এটা যে সাইনোসয়েডাল ফাংশন দেখতে কেমন হয়, এরকম, ঠিক আছে। এটা যদি বলি কারেন্ট, তাহলে কারেন্ট যদি পিওর সাইনোসয়েডাল ফাংশন হয় তাহলে সেটা এরকম। এইবার যদি আমি বলি যে আই ইজিক্যাল টু I0 সাইন ওমেগা টি প্লাস ফাই, ফাই ইজ পজিটিভ, সাপোজ ফাই এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে আমার থিটা প্লট করেছি আমি, ঠিক আছে, থিটা মানে ওমেগা টি, এটা প্লট করেছি। তো এটা হচ্ছে 2π আর এটা হচ্ছে পাই। সাইন ফাংশন 2π পরপর তার পিরিয়ড ফিরিয়ে দেয়, মানে এক্স্যাক্টলি 2π পরে আবার তুমি যাও তো রিপিটেটিভ ফাংশন পাবে এরকম। এবার যদি বলা হয় যে এই যে একটা সাইন ওমেগা টি, সাপোজ এটা ছিল I ইজিক্যাল টু I0 সাইন ওমেগা টি, এবার তোমাকে পরেরটা বললো I ইজিক্যাল টু I0 সাইন ওমেগা টি প্লাস পাই, সাপোজ এরকম। কি করবো, কিভাবে তার গ্রাফ আঁকতে হয়? প্লাস ফাই থাকলে মনে আছে 11-এ, ইয়েস, যদি এটা প্লাস পাই থাকে তাহলে সাইনের গ্রাফটাকে টুয়ার্ডস দ্য লেফট টেনে দাও, বাঁ দিকে টেনে দাও। তাহলে এটাকে বাঁ দিকে টানো, কতটা টানবো? পাই পর্যন্ত টানবো। তাহলে এটাকে যদি এখানে টেনে নিয়ে চলে আসি তাহলে এই এইটা চলে আসবে এখানে, তাহলে গ্রাফ এরকম হবে, এরকম এরকম হবে। এও সাইন, ডট যে গ্রাফটা এঁকেছি সেও সাইন, কিন্তু দুটোর ফেজ ফ্যাক্টর আলাদা, বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এখানে যদি টি ভ্যালু 0 বসায় তাহলে 0 পাবো, এখানে যদি টি ভ্যালু 0 বসায় তাহলে এটাও 0ই পাবো, কিন্তু তারপরে যদি π/2 বসায় তাহলে প্লাস ভ্যালু দেবে, মাইনাস ভ্যালু দেবে। তো টাইম ইভ্যালুয়েশন দেখলে তুমি এরকম গ্রাফ পাবে এর। আর যদি এটা মাইনাস থাকে, হ্যাঁ, তাহলে ডান দিকে সরাতে হবে। যদি এটা পিওর সাইন ফাংশন হয় আর যদি এটা সাইন ওমেগা টি মাইনাস পাই হয় তাহলে পুরো গ্রাফটাকে, এটা আরও আছে এরকম আছে এরকম, পুরো গ্রাফটাকে তুমি ডান দিকে সরিয়ে দাও পাই পরিমাণে, যতটা বলবে π/2 π/3 যা বলবে। তো পাই মানে এখান থেকে এতটুকু, মানে এখান থেকে এতটুকু, এটাকে ডান দিকে সরাও। ডান দিকে সরালে কি হবে, এইটুকু পার্ট এখানে চলে আসবে, তাহলে এরকম গ্রাফ হবে আমার, এরকম এরকম। এটা যেন মাথায় থাকে, আমরা সাউন্ড পড়ানোর সময় এই ব্যাপারটা ডিটেলসে পড়েছি আমরা তখনও, এখনও এটা মাথায় রাখতে হবে যে কোনো গ্রাফের যদি দুটো সাইন ফাংশনের মধ্যে কেউ যদি π/2 এগিয়ে থাকে বা পিছিয়ে থাকে, যদি এটা প্লাস থাকে তাহলে গ্রাফকে বাঁ দিকে টেনে দাও তত পরিমাণে, আর যদি এটা মাইনাস থাকে তাহলে গ্রাফকে ডান দিকে টেনে দাও তত পরিমাণে, ঠিক আছে। আচ্ছা, যদি বলে π/2 তাহলে আর একটা দেখে নিই, তারপর আমরা ফার্দার স্টেপে যাবো। সাপোজ এটা সাইন ফাংশন, এটা পাই আর এটা হচ্ছে π/2, এটা সাইন ফাংশন। আমাকে বলেছে এটা সাইন ওমেগা টি, আমাকে বলেছে সাইন ওমেগা টি প্লাস π/2 আঁকো।
তাহলে কেমন করে আঁকবো? π/2 পরিমাণ কোন দিকে টানতে হবে, ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে। তাহলে এই পিকটা চলে আসবে এখানে, বুঝেছে কি বললাম? এই পুরো গ্রাফটার সুতো ভেবে না, সুতোটাকে একদম পিরিয়ড চেঞ্জ করা যাবে না, কারণ এরও ওমেগা সেটা চেঞ্জ করা যাবে না। এটাকে ধরে বাঁ দিকে পাই এই পরিমাণ টেনে দাও, তাহলে এই পিকটা চলে আসবে এখানে। তাহলে এই সব এই চলে আসবে এখানে, তাহলে চলে এলো, তাহলে এরকম জাস্ট এরকম এ চলে আসবে এখানে এরকম, তাহলে এরকম কস ফাংশন অনুসারে এরকম। বোঝা গেল কি বললাম? এরকম। এবার এটা π/2 হবে না কি হবে সেটা দ্যাট ডিপেন্ডস অন দ্য সার্কিট, যে কীরকম হবে। ইনফেজও হতে পারে, যদি পিওর রেজিস্টিভ সার্কিট হয় তাহলে ইনফেজ হবে। ঠিক আছে? তো সাপোজ এইটা বা এটা কোনো একটা আমার কাছে কারেন্টের ভ্যালু, আমাকে যদি বলে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কারেন্ট ইন ফুল টাইম পিরিয়ড, কি উত্তর হবে? অ্যাভারেজ কারেন্ট, গড়ে টাইম কত এক পিরিয়ড কালে? এক পিরিয়ড মানে এখান থেকে এতটা, এটা পূর্ণ পর্যায়কাল। হ্যাঁ, পূর্ণ পর্যায়কালে উইদাউট এনি ক্যালকুলেশন জিরো হবে। কারণ কখনো, এদিকে সবাই একটু কেয়ারফুলি শুনবে, হাফ অফ দ্য টাইম পিরিয়ড কারেন্ট বাড়ছে ম্যাক্সিমাম কমছে জিরো। ঠিক আছে? সবসময় পজিটিভ। রেস্ট হাফ অফ দ্য টাইম পিরিয়ডে কারেন্ট সবসময় নেগেটিভ, কিন্তু বৃদ্ধিটা হ্রাসটা একই হারে। বোঝা গেল কি বললাম? সুতরাং যদি অ্যাভারেজ ভ্যালু বের করি আমরা, তাহলে জিরোই বলবে, কিছুটা পজিটিভ ভ্যালু দেবে, এর সেম পরিমাণে নেগেটিভ ভ্যালু দেবে আমাকে। কি বলে কত কারেন্ট, বলে এইদিকে গেল না ওইদিকে গেল, বলো কখনো যেভাবে কারেন্ট ডান দিকে গেল, যেভাবে বাড়লো কারেন্ট ঠিক সেভাবেই বাঁ দিকে বাড়ছে। ঠিক আছে? এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি বলতে গিয়ে ভুলে গেলাম আগে, সেটা হচ্ছে এই যে হোয়াট ইজ ওমেগা, আমি কি বললাম? দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ড্রাইভিং এজেন্ট, যে লুপটাকে যে রোটেট করাচ্ছে, তাই তো? কিন্তু এই এক্সপ্রেশনে, কারেন্টের এক্সপ্রেশনে হোয়াট ইজ ওমেগা? কারেন্টের ডাইরেকশন চেঞ্জের। হ্যাঁ, তাহলে ওটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ইয়েস, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমার ব্যাপারটা বোঝা গেল কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কথাটা এখানে ইউজ করা উচিত নয়। যদি আমি বলি একটা পার্টিকেল বৃত্তাকার পথে ঘুরছে, এরকম করে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে সে নির্দিষ্ট সময়ে একটা করে কোণ দখল করছে। তাহলে যদি আমি বলি ওমেগা, তাহলে এটা θ/t, একক সময়ে কত কোণ তৈরি করেছে, দ্যাট ইজ ওমেগা। অসুবিধা নেই, তাহলে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি রয়েছে। কিন্তু এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কোনো ব্যাপার না, একটা সার্কিট ছিল এরকম, তো ইলেকট্রন এইদিকে মুভমেন্ট করছে, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলবো না অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলবো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলবো। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দুটো যদিও এক্সপ্রেশন ভ্যালু একই, কিন্তু দুটোর মিনিং একটু আলাদা। এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কথাটা প্রযোজ্য নয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কথাটা বেশি প্রযোজ্য। ওই জন্য কোনো বইয়ে ওমেগাকে ডাইরেক্ট আমাদের ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা থাকে, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কথাটা ইউজ করাই থাকে না, একদমই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। শুধু ফ্রিকোয়েন্সি বের করতে বলা অনেক সময় সার্কিটে, অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখবো এগুলো। হ্যাঁ, শুধু ফ্রিকোয়েন্সি বলাটাই বেস্ট। ঠিক, বেশ, যেটা বলছিলাম আমি। হ্যাঁ, তো এক পর্যায়কালে কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে জিরো। আমরা একটু ক্যালকুলেশন করবো, তারপরে দেখলাম যে কোন তথ্য মিস চলে গেল এখানে। তো সাপোজ অ্যাভারেজ ভ্যালু বের করো, কি করে অ্যাভারেজ ভ্যালু বের করি? অ্যাভারেজের ফর্মুলা কি? সাপোজ এটা একটা গ্রাফ রয়েছে আমার কাছে, সাপোজ এটা একটা গ্রাফ এরকম, এটা ওয়াই আর এটা এক্স, বা এটা এফ এক্স, সাপোজ এটা এফ অফ এক্স আর এটা এক্স, এটা একটা গ্রাফ রয়েছে এরকম। ঠিক আছে? তো আমাকে বললো যে এই গ্রাফের এরিয়া বের করো, টোটাল এরিয়া বের করো। তো এটা তো লম্বভূমি উচ্চতা করতে পারবো না, বা দৈর্ঘ্যগণিত প্রস্থ করতে পারবো না। আমরা কি করি? ছোট্ট মতো একটা ডিএক্স নিই, এটা একটা ছোট্ট ডিএক্স, আর সেই এতটাই ছোট যে সেইটার জন্য এফএক্স এর একটা মান দেখে নাও, এতটা, কতটা। এফএক্স মানে কি বোঝা যাচ্ছে? এটা টাইম, এটা কারেন্ট, মানে এই ফাংশনটা ওর উপর নির্ভরশীল, এরকম কিছু। এটা ভোল্টেজ, এটা টাইম, এরকম। তাহলে এইটুকুর এরিয়া কত? এফএক্স ইন্টু ডিএক্স। দৈর্ঘ্যগণিত প্রস্থ এবার বলতে পারি, এবার দৈর্ঘ্যগণিত প্রস্থ বলতে পারি। এটা তার একটা দৈর্ঘ্য, এটা সাপোজ প্রস্থ। আর বললো যে স্যার এইটুকু, এইটার মধ্যে এই ভ্যালুটা এফএক্সই হবে, ওই জন্য ইনফাইনিটেসিমাল স্টেপে গিয়েছি আমি। তাহলে বলতে পারি যে হ্যাঁ, এটা রেক্ট্যাঙ্গেল, দৈর্ঘ্যগণিত প্রস্থ করো, তার এরিয়া পাবে। টোটাল এরিয়া কত? 0 টু কিছু একটা ভ্যালু, সাপোজ এটা 0, এটা সাপোজ এক্স কিছু একটা ভ্যালু, তো ইন্টিগ্রেশন করো, 0 টু এক্স ইন্টিগ্রেশন করো, দ্যাট ইজ দ্য টোটাল এরিয়া। দ্যাট ইজ দ্য টোটাল এরিয়া। এতটুকু কত অসুবিধা আছে? এটা ইন্টিগ্রেশন যখন শেখানো হয় তখন তার বেসিক ইকুয়েশন, এটা আমরা শিখি সবাই। এইটার এরিয়া বের করার আর একটা উপায় রয়েছে,
এক্স্যাক্টলি না বেরোলেও সে একটা ভ্যালু তোমাকে দেবে। কীভাবে? এটা তো এক্সাক্ট ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনকে নিয়ে আসার কারণই হচ্ছে ইনফাইনাইট সিম্বল স্টেপে ভেঙে দাও, দেন ছোটো ছোটো এরিয়া ক্যালকুলেশন করো। এরকম এরিয়া যত আছে, এখানে আরেকটা নাও, এখানে এরকম আরেকটা এরিয়া নাও, এরকম যত এরিয়া আছে সব যোগ করো। তো যোগ করবো কি, কন্টিনিউয়াস এরিয়া রয়েছে, তো সামেশন ইন্টিগ্রেশনে ট্রান্সফার করে দাও, দিয়ে টোটাল এরিয়া তুমি বের করে দাও। এই এরিয়াটা বের করার আরেকটা টেকনিক হচ্ছে, হ্যাঁ, দি কারেন্ট কখনো জিরো, কখনো বাড়ছে, কখনো ম্যাক্সিমাম, কখনো কমছে, তা তুমি বলো যে কারেন্টের একটা অ্যাভারেজ ভ্যালু রয়েছে, এরকম অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? তাহলে এটা এফএক্স, তুমি মাথায় একটা বার দিয়ে দাও, দিয়ে বলে এটা এফএক্সের গড় মান, কখনো কম কখনো বেশি, তো বেশির দিকটা কতটা, কমের দিকটা কতটা হিসাব রাখো, দিয়ে একটা গড় মান বলে দাও। এরকম নিশ্চয়ই গড়টা এই দুটো মাঝখানি হবে, নিশ্চয়ই এত দূর গড় হবে না, আবার জিরো নিশ্চয়ই সবসময় হবে না, তাহলে একটা ভ্যালু কিছু পাবো, কিছু একটা ভ্যালু পাবো। তাহলে যদি গড় ভ্যালুটা দিয়ে এরিয়া বের করি, তাহলেও সে একটা এরিয়া দিয়ে দেবে আমাকে খুব ইজিলি। কি বলে এটা গড় ভ্যালু, এটা এফএক্স বার, আর এটা এক্স। তাহলে বললো হোয়াট ইজ দ্য এরিয়া, এটা এরিয়া, এটা এরিয়া। তো সিম্পল, দৈর্ঘ্য গণিত প্রস্থ, এফএক্স বার ইন্টু ডিএক্স, ইট ইজ দ্য এরিয়া, ঠিক আছে? এবং ডিএক্স বলবো না, সরি, 0 to x, এটা ক্যাপিটাল এক্স, তাহলে এটা x2 - x1 অথবা এক্স, ঠিক আছে? এটা যদি x2 বলি, এটা যদি x1 বলি, তাহলে x2 - x1, পরের লাইনে তুমি এফএক্স বার ইন্টু এক্স বলতে পারো। এরকম এই যে বার চিহ্নটা দিয়েছি, মানে এটা অ্যাভারেজ চিহ্ন, মাথায় বার আছে। কতটা এরিয়া দেবে সে? প্রথমবার কতটা এরিয়া দিচ্ছিল এই লুপটা এতটা এরিয়া দিচ্ছিল ফার্স্ট, যেটা আমি এক্সাক্ট ক্যালকুলেশন করেছিলাম ইন্টিগ্রেশন করে, এতটা। আর দ্বিতীয় যে এরিয়াটা পেলাম আমি অ্যাভারেজ করে, সে এতটুকু এরিয়াটা দেবেই কমন পার্ট, এই ওপরের এইটুকু এরিয়া দিতে পারবে না সে, কিন্তু এইটুকু এরিয়া যোগ হলো, আবার এইটুকু এরিয়াও যোগ হলো, বোঝা গেল? তাহলে আমি বলতে পারি যে দিস এরিয়া ইজ ইকুয়াল টু দিস এরিয়া। যদি এটাকে এক্সাক্ট অ্যাভারেজ ভ্যালু বলি, তাহলে একটা অ্যাভারেজ ভ্যালু আমি পাবো কি না? বোঝা গেল কি বললাম? এই যে এরিয়াটা, এর তো কিছু এরিয়া বাদ চলে গেল যখন আমি অ্যাভারেজ নিলাম, তাহলে ওপর পার্টটা কাট আউট হয়ে গেল, কিন্তু কাট আউট হলে এই দুটো এন্ট্রি করলো, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এরও কিছু একটা পাবো। এটাকে ঘুরিয়ে এখানে লাগিয়ে দাও, এটাকে ঘুরিয়ে এখানে লাগিয়ে দাও, তাহলে এটা পাবো। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে যে এফএক্স বার ইন্টু এক্স, এই গোটাটা লিমিটটা হচ্ছে x1 to x2 হতে পারে, t1 to t2 হতে পারে, তো x ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to x fx dx। অতএব fx বার ইজ ইকাল টু 1/x, এখানেই করে দিচ্ছি, আর লিখছি না, fx বার ইজ ইকাল টু 1/x and this। এইটা হচ্ছে অ্যাভারেজের ফর্মুলা, যে কোনো ফাংশনে যদি অ্যাভারেজ বের করতে দেয় আমাকে, ঠিক আছে, তাহলে কোথা থেকে শুরু কোথায় শেষ, যদি এটা 0 to x না হয়ে x1 to x2 হতো, তাহলে লিমিটটা চেঞ্জ করে দাও, তারপরে fx dx বসাও, দিয়ে সেই টাইম পিরিয়ডটা দিয়ে ভাগ করে দাও, বা সেই x দিয়ে ভাগ করে দাও, যা ডাইমেনশন হবে এটা সেটা দিয়ে ভাগ করে দাও। জেনারেল ফর্মুলা যদি বলি আমি, তাহলে ঠিক এরকম লিখতে পারি আমি, যে fx বার ইজ ইকুয়াল টু 1/x2 - x1 লিমিট x1 to x2 fx dx। এটা হচ্ছে অ্যাভারেজের ফর্মুলা, যে কোনো ফাংশনের অ্যাভারেজ বের করার ফর্মুলা এটা, ঠিক আছে? এনি ফাংশন। তো সাধারণত যে ফাংশনগুলো ফ্ল্যাকচুয়েট করে, চেঞ্জ হয়, এসি, সেইগুলোর ক্ষেত্রে আমরা অ্যাভারেজ বের করি, কনস্ট্যান্ট ভ্যালুর ক্ষেত্রে তো বের করি না। কনস্ট্যান্ট ফাংশন যদি হয় তাহলে তার অ্যাভারেজ তো ওইটাই। বোঝা হলো কি বললাম? শুধু এতটুকু বোঝা গেছে? আমরা এটাকে নিয়ে প্রচুর কাজ করবো আজ, ঠিক আছে? এই ফর্মুলাটা নিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তো আমাদের যে কারেন্ট ছিল সার্কিটে, আই ফাংশন অফ টি অ্যাভারেজ ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস ফাই। তো আমাকে বলা হয়েছে যে, সরি এটা বার নয়, আমাকে বলা হয়েছে যে এটা ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট। আমাকে বললো যে ফুল টাইম পিরিয়ডে এর অ্যাভারেজ ভ্যালু বের করো, ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করো। তাহলে কী করে করবো? এই ফর্মুলা ইউজ করবো। তাহলে আই টি অ্যাভারেজ, কারেন্টের অ্যাভারেজ ভ্যালু 1/, এবার এখানে কী দেবো, ফুল টাইম পিরিয়ড যদি বলা হয় তাহলে এখানে টি দেবো, যদি বলা হয় থিটা তাহলে এখানে 2π দেবো, ঠিক আছে? তো সাপোজ 1/t, এটা ফুল টাইম পিরিয়ড, ইন্টিগ্রেশন 0 to t
আর এখানে রয়েছে পুরো ফাংশনটা বসাও, সেটা I0 সাইন ওমেগা টি প্লাস ফাই অ্যান্ড ডিটি। এইটার সাথে এটাকে তুলনা করলাম। বোঝা গেছে? কোনো অসুবিধা আছে এটুকু? এটা একটা আরবিট্রারি ফাংশন নিয়েছিলাম, এবার একটা রিয়েল ফাংশন নিলাম আমরা কার অ্যাভারেজ বের করবো, ওগুলো কারেন্টের। কারেন্ট ফাংশনটা কেমন? সাইনোসিডিয়াল ফাংশন এরকম পিরিয়ড, তাহলে এটা 0, এটা ক্যাপিটাল টি, পূর্ণ পর্যায়ে। এটা যদি থিটার ওপর ইন্টিগ্রেশন করতাম তাহলে এখানে আমাকে এটা ডিটি না লিখে ডি থিটা লিখতে হতো, তখন এটা 0 to 2 পাই করতাম, আর এটা 1/2 পাই দিয়ে ভাগ করে দিতাম। ইকুয়াল টু I0/t, সাইনের ডেরিভেটিভ করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কি হবে? মাইনাস কস ওমেগা টি প্লাস ফাই ডিভাইডেড বাই ওমেগা, আর তার লিমিট বসাও 0 to t। ইকুয়াল টু I0/t, মাইনাসটাকে রাখতে পারো, ওমেগাটাকে বাইরে বের করে দিতে পারো। তো কসের জায়গায় এখানে একবার ক্যাপিটাল টি বসাবো, মাইনাস একবার 0 বসাবো, তাহলে কস ওমেগা ক্যাপিটাল টি প্লাস ফাই অ্যান্ড মাইনাস কস ফাই। এটা কত? ওমেগা টি, ওমেগা ক্যাপিটাল টি মানে কত? হ্যাঁ, ওমেগা ক্যাপিটাল টি বলেছি, তাহলে ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি পর্যায়কাল, আর একটা ক্যাপিটাল টি রয়েছে, তো টি কেটে দাও, সো ইট ইজ 2 পাই। তাহলে cos 2 পাই প্লাস ফাই, তার মানে cos ফাংশনটা 2 পাই পরে নেবো আমি, তো সেটা cos ই দেবে। সাইন ফাংশন বা cos ফাংশন যদি আমি 2 পাই পরে আবার দেখি, তাহলে সেটা সেই অরিজিনাল ফাংশনকে রিটার্ন ব্যাক করবে। সো দিস ইজ নাথিং বাট cos ফাই। ঠিক আছে? তো সেই cos ফাই পরের লাইনে যদি এটাকে মুছি, ওমেগা টি জায়গায় তুমি 2 পাই লিখবে পরের লাইনে, সো 2 পাই প্লাস ফাই, ইট ইজ cos ফাই, আর সেই cos ফাই ক্যান্সেলড, সো ইট ইজ 0। বোঝা গেল কি বললাম? ম্যাথামেটিক্স যদি করি আমরা, তাহলে আমাকে একই রেজাল্ট দেবে। অ্যাভারেজ ভ্যালু যেটা কারেন্টের, সেটা হচ্ছে 0। তো এক পর্যায়ে কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0, কারণ 0ই দেবে, কারণ ইন্টিগ্রেশন এটা একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা এটা কি রিপ্রেজেন্ট করছে? অ্যাকচুয়ালি দৈর্ঘ্য গণিত প্রস্থ, একটা এরিয়া রিপ্রেজেন্ট করছে। তো দিস এরিয়া ইজ পজিটিভ অ্যান্ড দিস এরিয়া ইজ নেগেটিভ, বিকজ দৈর্ঘ্যটা ডিটিটা একই রকম রয়েছে, পজিটিভ, কিন্তু ফাংশনটা কখনো প্লাস কখনো মাইনাস। তো এই যদি পজিটিভ এরিয়া দেয়, এই মাইনাস এরিয়া দেবে, সো রেজাল্ট ইজ 0। তাহলে আমরা কনক্লুশন অফ দ্য স্টোরি কি বুঝবো এখানে, যে সাইন ফাংশন সাইন থিটা, তার অ্যাভারেজ ভ্যালু যদি 0 to পাই করি, 2 পাই করি বা 0 to t করি, তাহলে তার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0। ইভেন কস থিটা, তার অ্যাভারেজ ভ্যালু 0 to t যদি করি, অথবা 0 to 2 পাই করতে পারি, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু 0। পাই কস ফাংশন তো সাইন ফাংশন। ঠিক আছে? এর অ্যাভারেজ ভ্যালু 0 to t, অ্যাভারেজ ভ্যালু 0। কস ফাংশন কেমন দেখতে হবে? এইখান থেকে শুরু করতে হবে, তাহলে ওর এরকম কিছু একটা ফাংশন হবে, এরকম, এটা সাপোজ ওর টি, এরকম টি। তাহলে এর এইটুকু পজিটিভ এরিয়া, এটা পজিটিভ এরিয়া, আর ঠিক এই দুটো যোগ করলে এটা নেগেটিভ এরিয়া। ওই জন্য কসের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে ফুল টাইম পিরিয়ড হচ্ছে 0, আর কস থিটা ইজ নাথিং বাট দ্য সাইন থিটা উইথ দ্য ফেজ ফ্যাক্টর। ঠিক আছে? কস আর সাইনের মধ্যে বেশি কিছু ডিফারেন্স নেই। তুমি যদি এই স্টার্টিং পয়েন্টটা না দেখো, একটুখানি পরে দেখি, তাহলে বুঝতে পারবে ওটা কস না সাইন। বোঝাতে পারি এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। এবার যদি বলে কস থিটা ইন্টু সাইন থিটা, তার অ্যাভারেজ ভ্যালু কত হবে? 0 to t, দ্যাট ইজ অলসো 0। ওয়াই? ইয়েস, এখানে একটা হাফ নিয়ে নাও, 2 নিয়ে নাও, তাহলে একটা সাইন 2 থিটা। ঠিক আছে? সো থিটা মানে তো ওমেগা টি বললাম আমরা, তো এটা নাথিং বাট সাইন 2 থিটা, তার মানে সাইন 2 ওমেগা টি, তার মানে ডাবল ফ্রিকোয়েন্সির একটা সাইন। তো এটা যা ফ্রিকোয়েন্সি, তার ডাবল ফ্রিকোয়েন্সি মানে আরো কনজেস্টেড কিছু একটা এরকম। তো এটাও একটা সাইনই, তার অ্যাভারেজ ভ্যালু 0, এটা যা এটা তাই, কেটে কুটে 0ই হবে। বোঝা গেল কি বললাম?
কেন জিরো? কি বললাম বল? সাইন থিটা ইন্টু কস থিটার অ্যাভারেজ ভ্যালু জিরো কেন? হুম হাই ফ্রিকোয়েন্সি একটা গ্রাফ হুম টোটাল যে থাকবে সেটা ডক্টর পজিটিভ হবে। সাইন থিটা ইন্টু কস থিটা মানে তুমি এখানে একটা হাফ দিয়ে দাও আর একটা 2 একে দিয়ে দাও, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, আর থিটা মানে ওমেগা টি, তাহলে 2 ওমেগা টি। তাহলে আমি এটা বলতে পারি যে ডাবল ফ্রিকোয়েন্সির একটা সাইন ওয়েভ। তো এটা যদি একটা সাইন ওয়েভের গ্রাফ হয় যার ফ্রিকোয়েন্সি ওমেগা, তাহলে 2 ওমেগা মানে তো ডাবল ফ্রিকোয়েন্সি, এখানেই সে পর্যায়ে কমপ্লিট করে ফেলবে হাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওয়েভলেন্থ বড় মানে টেনে লম্বা করে দিতে হবে এটাকে, আর ফ্রিকোয়েন্সি বড় মানে এটাকে ছোট করে দিতে হবে, এরকম। এবার যদি বলে সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু কত? এইগুলো আমরা ক্যালকুলেশন করবো না, হ্যাঁ, এগুলো যখন ফার্স্ট টাইম শিখবো তখন ইন্টিগ্রেশন করে আমি সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা অ্যাভারেজ ভ্যালু জিরো বেরোবে। কিন্তু যদি আমাকে বলে যে ফার্দার অঙ্ক করার ক্ষেত্রে বলে, তখন আমি আর ভুল করেও সাইন থিটার অ্যাভারেজ ভ্যালু জিরো বের করবো না, আমি ডাইরেক্ট জিরো লিখবো। সাইন স্কোয়ার থিটা তার অ্যাভারেজ ভ্যালু কত হবে? হাফ হবে, অর্ধেক। কারণ সাইন থিটা যদি এরকম গ্রাফ হয় তাহলে সাইন স্কোয়ার থিটা কেমন হবে? প্রথম কথা, যখন স্কোয়ার করবে তখন মাইনাস চলে যাবে, আর বর্গ করছে মানে ভ্যালুও পজিটিভ হয়ে যাচ্ছে। যদি একটু কিছু একটা ভ্যালু থাকে তো তার ডাবল ভ্যালু তুমি পাবে। তো সাপোজ এরকম কিছু একটা ভ্যালু পাবে, এরকম কিছু, তাহলে এর অ্যাভারেজ ভ্যালু চাইছো তুমি, সাপোজ এরকম কিছু একটা অ্যাভারেজ ভ্যালু। তো এটা যদি ক্যালকুলেশন করো এইখান থেকে এতটুকুর মধ্যে ফুল টাইম পিরিয়ড টি বা পাই 2 পাই সরি অথবা টি যদি বলি, এইখানে যদি তুমি অ্যাভারেজ ভ্যালু বের করো, তো যতটা শেডেড এরিয়া মানে ঠিক এরকম, আর যতটা আনশেডেড এরিয়া এর ওপর আর নিচে যদি দেখি তো তারা এক্স্যাক্টলি ইকুয়াল হবে। কি বললাম? সাইন স্কোয়ার থিটা মানে আর মাইনাস নেই, যা ছিল তার বর্গ। যদি বলে 2 সাইন থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার 4 হয়ে যাবে, অ্যাম্পলিটিউড ডাবল হয়ে যাবে, হ্যাঁ স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা এরকম কিছু হয়ে যাবে, সব তো প্লাস হবে। তাহলে এবার এর অ্যাভারেজ ভ্যালু কত? তো এর সাইন স্কোয়ার থিটা কি কখনো জিরো, কখনো বাড়ছে, কখনো ম্যাক্সিমাম, দেন জিরো দিয়ে বললাম 0 to এত শত ভ্যারিয়েশন হলো, আমাকে অ্যাভারেজ বলো কত? আমি কখন বাড়ছে কখন কমছে ওটা তো ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, আমাকে গড়ে বলো কত ভ্যালু। তাহলে আমি বললাম গড়ে এটাকে মিডিল, এটাকে যদি বলি 1, এটা যদি বলি 0, তাহলে আমাকে বলতে হবে গড়ে এদের দুটো অর্ধেকই একদম হাফ, এটা হচ্ছে গড় একদম। বলে কি করে বুঝলে হাফ? বলে কারণ তুমি হাফের ওপর পার্টটা দেখো আর হাফের নিচের পার্টটা দেখো, তো তুমি একদিকে শেডেড পার্ট দেখো একদিকে আনশেডেড পার্ট দেখো, তাহলে দেখবে দে আর এক্স্যাক্টলি ইকুয়াল, দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, ইভেন আরও টেকনিক রয়েছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু কস স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু। কারণ সাইন থিটা কস থিটার যেহেতু পেরিয়ডিক ফাংশন একই রকম দেখতে, তো তাদের অ্যাভারেজ ভ্যালু একই হবে। ঠিক আছে, যেমন সাইন থিটার এক পর্যায়ে গড় ভ্যালু 0, কস থিটারও তো 0, ঠিক সেরকম সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু যা বেরোবে হোয়াট এভার বি ইট ইজ, কস থিটারও তাই বেরোবে, তো তারা এক্স্যাক্টলি ইকুয়াল। তাহলে এক্ষেত্রে যদি তুমি দেখো যে তাহলে সাইন স্কোয়ার থিটা তার অ্যাভারেজ ভ্যালু প্লাস কস স্কোয়ার থিটা তার অ্যাভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 1, আর তাদের অ্যাভারেজ ভ্যালু তো এক্স্যাক্টলি ইকুয়াল টু, তাহলে কস থিটার জায়গায় তুমি সাইন থিটা বসাও, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা তার অ্যাভারেজ ভ্যালু ইজ 1, তাহলে সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, এই ফর্মুলা দিস দ্য আইডেন্টিটি, একটা বাড়লে একটা কমে। এরকম ফাংশন কোথায় পেয়েছি আমরা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এরকম। ফিজিক্যালি কোথায় পেয়েছি? সাউন্ডে, যে একটা ফাংশন বলছে ওমেগা বাড়লে আমি সাইন স্কোয়ার অনুসারে ভ্যারিয়েশন দেবো, কস বলছে আমি আমার মতো ভ্যারিয়েশন দেবো, বাট দুজনেই ভ্যারিয়েশন হচ্ছে, বাট ডান দিক চেঞ্জ হচ্ছে না, দিস ইজ ফিক্সড কেসে। এমন কোন ফিজিক্যাল এক্সাম্পল পেয়েছি আমরা? লেফট হ্যান্ড সাইড বলছে ইট ডিপেন্ডস অন ওমেগা অ্যান্ড টাইম পিরিয়ড, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড বলছে আই এম ইন্ডিপেন্ডেন্ট অফ এভরিথিং, তুমি যা কিছু করে নাও আমার কিছু সে না, আমি অলওয়েজ 1 দেবো। হ্যাঁ, আর কিছু, যেহেতু সাউন্ডের ক্ষেত্রে আমরা সাইন ফাংশন কস ফাংশন ইন্ট্রোডিউস করেছিলাম, তো সেখানে আমরা পেয়েছি, একটু ভাবলেই পাওয়া যাবে। পেন্ডুলাম দুলছে তো এটি অসিলেটিং কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি এটসেট্রা, ওখানে
পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার টাইপের। তাহলে যদি এক্স ইকাল টু এক্স জিরো কস ওমেগা টি বা সাইন ওমেগা টি কিছু বলে দিই, তাহলে ওখানে একটা এক্স স্কোয়ার, হ্যাঁ cosmetic system total energy, Yes. kinetic energy cos function then our potential energy sin function then bola je total energy ko cos square e sin square ne দুটো কারেক্ট। half k square ঠিক। পোটেনশিয়াল এনার্জি বলছে আমি হাফ কে এক্স স্কোয়ার, কাইনেটিক এনার্জি বলছে আমি হাফ এম ভি স্কোয়ার। তো ভি ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স, তো একটা কস হলে একটা সাইন হয়ে যাবে, বা টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট 1। তো যার যখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যখন কাইনেটিক এনার্জি মিনিমাম তখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। সো তাদের যেটা টোটাল ভ্যালু সেটা হচ্ছে 1। সো দ্যাট ইজ দ্য আইডেন্টিটি, ফিজিক্যাল আইডেন্টিটি। কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দুজনেরই অ্যাভারেজ ভ্যালু আমাকে একই দেবে। তো যখন আমাকে বলবে সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু কত, তা উইদাউট এনি ম্যাথামেটিক্স আমি হাফ বসিয়ে দিতে পারি। আবার যদি বলে কস স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু কত, উইদাউট এনি ম্যাথামেটিক্স আমি হাফ বসিয়ে দিতে পারি। এগুলো ওটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো ক্যালকুলেশন করবো না, বোকার মতো লেংদি হয়ে যাবে অঙ্ক করতে গিয়ে। বেশ, তো এই ফর্মুলাটা যেন একদম মাথায় থাকে আমাদের। তো এবার যেটা বলছিলাম আমি লাগিয়ে যে আমরা দেখলাম যে কারেন্ট অ্যাট এনি টাইম টি দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইজ আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, তাৎক্ষণিক প্রবাহ। বলা হলো এই কারেন্টের মানের এক পর্যায়ে গড় মান 0। এটা কি ফুল ইনফরমেশন অ্যাবাউট দ্য সার্কিট? মানে এই ইনফরমেশন দিয়ে কি আমার সমস্ত কাজ চলে যাবে? যদি বলি যে হ্যাঁ চলে যাবে, আর যদি বলি না যাবে না, তাহলে কেন? এটা ছিল কারেন্ট এরকম, যার অ্যাভারেজ ভ্যালু ফুল টাইম পিরিয়ড হচ্ছে 0। তাহলে এই তথ্য দিয়ে কি আমার বর্তনীতে বাকি সব কিছু কাজ চলে যাবে? মানে এই তথ্য কি এনাফ? যদি বলা হয় যে নট এনাফ, হোয়াই ইট ইজ নট এনাফ? হ্যাঁ বেশ, একজন বলছে মাঝের স্টেট জানতে পারবো না। তো মাঝের স্টেট জানার জন্য ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আছে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আছে। হ্যাঁ এটা সব কিছুই আছে এখানে। এখানে ফেজ রয়েছে, পুরো ইনিশিয়াল ফেজ রয়েছে, পিক ভ্যালু রয়েছে। তো পয়েন্ট বাই পয়েন্ট আমি টাইম বাই টাইম কোন ইনস্ট্যান্টে আমার কারেন্ট দরকার আমি ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি। এবং ফুল টাইম পিরিয়ডে যদি বলো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কারেন্ট, দেন ইট ইজ 0। তাহলে এই যে অ্যাভারেজ ভ্যালু, এটা কি সব তথ্য বহন করে? সব তথ্য বহন করে না। কেন? কারণ যদি একটা সার্কিটকে দেখি আমরা, আর যদি আমি বলি যে এক পর্যায়ে পূর্ণ প্রবাহ 0, দেন এক পর্যায়ে পড়া সার্কিটে হাত দিয়ে দেখো, তাহলে গরম হয়ে গেছে। তাহলে কিছু তো সামথিং ইজ হ্যাপেনিং ইন দ্য সার্কিট। যে 0 অ্যাভারেজ ভ্যালু 0, দেন তুমি রিটার্ন ব্যাক করে প্রিভিয়াস স্টেটকে ফেরত পাচ্ছ না, সার্কিট গরম হয়েছে, উত্তপ্ত হয়ে গিয়েছে। ঠিক আছে? তা তুমি বলো যে উত্তপ্ত যখন হচ্ছে তখন নিশ্চয়ই আই স্কোয়ার আর টি ইকুয়েশন অনুসারে থার্মাল এনার্জি ডেভেলপড হচ্ছে। তাহলে আমি নিশ্চয়ই প্রতি মুহূর্তে কত হিট উৎপন্ন হচ্ছে এটা না করে আমি বলবো এক পর্যায়ে কত হিট উৎপন্ন হচ্ছে দেখো, বা আফটার সাম টাইম কত হিট উৎপন্ন হচ্ছে দেখো। তা আমরা কি করি? আমরা বলি যে এইটা একটা কারেন্ট যেটা পর্যায়কালে অসিলেট করছে, এর সমতুল্য একটা কারেন্ট দিয়ে একটা ডিসি সার্কিটকে তুমি পাঠিয়ে দাও। এ কতটা গরম করছে দেখো সার্কিটকে। কারেন্ট বাড়ছে কমছে, বাড়ছে কমছে। যখন প্রচণ্ড কারেন্ট তখন প্রচণ্ড ইনইলাস্টিক কলিশন, তো তখন হিট উৎপন্ন হবে, থার্মাল এনার্জি ডেভেলপড হবে সেই সময়। আর যখন 0 কারেন্ট তখন কলিশন কম হবে, তখন থার্মাল এনার্জি কম ডেভেলপমেন্ট হবে। তো অ্যাভারেজ বললে আবার 0, তাহলে অ্যাভারেজও বলতে পারবো না। তাহলে এমন কিছু একটা ভ্যালু রয়েছে যেটা সার্কিটে তাপ উৎপন্ন করছে, তার একটা অ্যাভারেজ ভ্যালু বলো। সেটাকে অ্যাভারেজ নাম না দিলে অন্য কিছু নাম দিতে হবে। সেই ভ্যালুটাকে খুঁজে বার করো যে কতটা অ্যামাউন্ট তুমি একটা ডিসি সার্কিটকে ওই পরিমাণে কারেন্ট পাঠিয়ে দাও। ঠিক আছে? এটা এসি সার্কিটে এই জিনিস চলছে। আর এর ইফেক্টিভ ভ্যালু যেটা ইফেক্টিভ কারেন্ট, যে হিট উৎপন্ন, থার্মাল হিট কথাটা বলাটা ভুল হচ্ছে, আমার থার্মাল এনার্জি বলাটাই বেটার। কত পরিমাণে থার্মাল এনার্জি ডেভেলপড হবে, এই কারেন্টের সেই ইফেক্টিভ ভ্যালু কত, সেই ইফেক্টিভ ভ্যালুটা দিয়ে তুমি একটা ডিসি সার্কিটকে পাঠিয়ে দাও। ঠিক আছে? এর যে পরিমাণে কারেন্ট, যে পরিমাণে ইফেক্টিভ কারেন্ট একটা ডিসি সার্কিটে পাঠালে দুটো সার্কিটেই একই পরিমাণে থার্মাল এনার্জি ডেভেলপড হয়, সেই পরিমাণ কারেন্টকে বলা হয় আরএমএস কারেন্ট, রুট মিন স্কোয়ার কারেন্ট। ঠিক আছে? হিটটা মাপলাম, সেখান থেকে আই বার করলাম, হ্যাঁ। সেই আইটা এখানে পাঠালাম, যে কত হিট হতে পারে। মানে যদি আরেক ধাপ রিটার্ন ব্যাক করি, আমি প্রিভিয়াস করে যাই, তাহলে যখন আমি বলছি যে কারেন্টের অ্যাভারেজ ভ্যালু 0, আমার সমস্যা ছিল 0কে নিয়ে। যে 0 মানে চুপচাপ যদি কারেন্ট না থাকে তাহলেও তো 0। যদি কারেন্ট সার্কিটে কারেন্টই নেই, তাহলে এক পর্যায়ে কারেন্টের ভ্যালু কত? 0।
ঠিক আছে, জিরো। তো সুতরাং জিরোকে আমি চাইছি না, আমি জিরোকে চাইছি না, কিছু একটা নন জিরো ভ্যালু চাই। তা নন জিরো ভ্যালু করতে গেলে আমাকে কি করতে হবে, মাইনাসটাকে প্লাস করতে হবে, আর মাইনাসটাকে প্লাস করতে গেলে ফার্স্ট বর্গ করতে হবে। তাহলে এটাকে সাপোজ স্কোয়ার করে দাও, তো সাপোজ বর্গ করে দাও, মাইনাস তো হবেই প্লাস স্কোয়ার হয়ে যাবে, সাপোজ এরকম কিছু একটা গ্রাফ তুমি পেলে, ঠিক আছে। কিন্তু বর্গ তো তুমি করলে, এটা সাইন থিটা আর এটা তুমি সাইন স্কোয়ার থিটা পেলে, তাহলে তার রুট করতে হবে, তবে তুমি কারেন্ট পাবে। তো রুট মিন স্কোয়ার, এটা অ্যাভারেজ নিতে হবে তারপর তোমাকে, কারণ তুমি অ্যাভারেজ চাইছো, কারণ কতটা বাড়ছে কতটা কমছে এটা তো ভ্যারি করছে, তোমার একটা অ্যাভারেজ ভ্যালু দরকার। মাইনাসটাকে ক্যান্সেল করলাম বর্গ করে, ঠিক আছে, তারপরে তুমি অ্যাভারেজ নিলে। কিন্তু শুধু সেটা নিলে তো হবে না, তুমি তো স্কোয়ার করে ফেলেছো অলরেডি, তাহলে সেটাকে রুট করে দাও, তাহলে বর্গ ইফেক্টটা চলে যাবে, ঠিক আছে। মডুলাস নিলেও আমি পারতাম যে কারেন্টের ভ্যালু প্লাস মাইনাস প্লাস, তো মড ভ্যালু নিয়ে নাও, তো মড ভ্যালু সেভাবে তুমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুই পাবে। কিন্তু মড ভ্যালু নিলে আরেকটা সমস্যা, ফিজিক্যাল সিগনিফিকেন্স ক্যারি করবে না। আরএমএস কারেন্ট যখন আমি নেবো তখন সেটা ফিজিক্যাল সিগনিফিকেন্স ক্যারি করবে, যে সার্কিট তো গরম হচ্ছে, তাহলে কি পরিমাণে ইফেক্টিভ কারেন্ট সার্কিটকে গরম করছে, দ্যাট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য আরএমএস কারেন্ট। সেটা আমরা ক্যালকুলেশন করবো এখনই, ঠিক আছে। তো ফার্স্ট হেডিং দেবো আরএমএস কারেন্ট। আরএমএস কারেন্ট, এটাকে বলে রুট মিন স্কোয়ার। রুট মিন মানে অ্যাভারেজ, আর স্কোয়ার। আমার এই জিনিসটা এরকম, মানে কোন একটা সার্কিট আছে, আর বললাম যে ওই যে সাইনোসয়েডের যে কারেন্টটা পাঠাচ্ছি, বললাম যে হয়তো 2 সেকেন্ডের মতো টাইম হয়ে গেছে, 2 সেকেন্ড। তো আমি যখন লাগালাম ঘড়িটা, তখন ঘড়িতে যখন মেজার করবো 2 সেকেন্ড পর যখন ওই রেজিস্টারের যখন হাত দেবো তখন কম হবে। কিন্তু এবার যখন বলছি ওই 2 সেকেন্ডের মধ্যে ওরা একটা যেমন জিরো, এই কনক্লুশন থেকে বলছি যে তার মানে ওখানে কারেন্ট গেছে, যে রেজিস্টারকে যখন কনক্লুড করছি তখন এটা কনক্লুড বলতে পারবো না যে ওখানে গিয়ে কি কাজ হয়ে গেছে, আওয়াজ তো জিরো, তাহলে এই তো না পাওয়ার কথা, একদমই তাই, একদমই তাই। মডটা নিলে ফিজিক্যাল সিগনিফিকেন্স ক্যারি করবে না, মানে কারেন্টের যেটা ফর্মুলা, মানে থার্মাল এনার্জি ডেভেলপটার ফর্মুলা সেটা আই স্কোয়ার আর টি, ঠিক আছে। আমরা ক্যালকুলেশন করবো, আমরা দেখবো আরএমএস কারেন্টের ভ্যালু পরিমাণ। না না না, আলাদা, ওটা তো একটু আলাদা, ওটা তো বর্গ করে দিচ্ছি গ্রাফ পুরো। হ্যাঁ বেশ, যেটা বলছিলাম আমি, তো আমরা আরএমএস ভ্যালুটা বের করবো, রুট মিন স্কোয়ার বের করবো, ঠিক আছে। কীভাবে লেখা হয় এটা? আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, অ্যাভারেজটাকে 3টে নোটেশন দিয়ে ডিনোট করা হয়। আইটি মাথায় বার, এটা অ্যাভারেজ বোঝায়, অথবা আইটি থার্ড ব্র্যাকেট, এটাও অ্যাভারেজ, অথবা আইটি নিচে এভি। এই 3টের মধ্যে আমি যে কোনো একটা নোটেশন ইউজ করতে পারি। তো কোনটা আমার কাছে সোজা? মাথায় একটা দাগ দিয়ে দেওয়া। কেন দুটো দাগ দিতে যাব? কেন এভি লিখতে যাব? হাতের লেখা তো এমনিই খারাপ, যত কম দাগ দিতে হাতের লেখা সুন্দর হতে হবে না, একটা দাগ দিয়ে দাও। 3টেই কিন্তু অ্যাভারেজের নোটেশন। তাহলে আই স্কোয়ার এর প্রথমে আমরা জাস্ট এর অ্যাভারেজ নেবো, আমরা জাস্ট আই স্কোয়ার মানে আইটি যেটা বলবে তার স্কোয়ার, জাস্ট এরকম, ঠিক আছে। এর অ্যাভারেজ ভ্যালু নেবো, এই জিনিসটা বুঝতে হবে, রুট মিন স্কোয়ার। তাহলে স্কোয়ার করলাম, তারপরে মিন নিলাম, মিন না মানে অ্যাভারেজ, তারপরে লাস্টে রুট নিয়ে নেবো। তাহলে রুটটা পরে নিচ্ছি আমরা। তো অ্যাভারেজের ফর্মুলা আমরা শিখেছি একটু আগে, কি ফর্মুলা? ফুল টাইম পিরিয়ডে নিচ্ছি আমরা, সো 1/t থাকছে, 0 to t থাকবে। এখানে সাইন যদি থাকতো বা আই যদি থাকতো তাহলে আই হতো, আই স্কোয়ার আছে তাহলে এটাও আই স্কোয়ারই হবে, আই স্কোয়ার টি ডিটি। ঠিক আছে, ইকুয়াল টু 1/t 0 to t, এবার আই মান ওপরে বসিয়েছি, তো I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 5 ডিটি। এখান থেকে I0 বাইরে বের করে দাও, সো I0 স্কোয়ার বাই 2 0 to t সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 5 ডিটি। এবার আমার ইচ্ছা, আমি ক্যালকুলেশন করতেও পারি, নাও করতে পারি। আমি যদি এখানে একটা ক্যালকুলেশন করি যে 2 লাগাই, দেন 2 সাইন স্কোয়ার থিটা, দেন 1 মাইনাস কস 2 থিটা, এইসব ফর্মুলা বের করে ইন্টিগ্রেশন করতে পারি। কিন্তু আমি ইন্টিগ্রেশন নাও করতে পারি, বিকজ 1/t 0 to t সাইন স্কোয়ার থিটা, যার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে হাফ। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু কত? হাফ।
তাহলে 1/t 0 to t সাইন স্কোয়ার থিটা, এটাকে থিটা 5 অন্য কিছু একটা বলে দাও না, থিটা বলে দাও, ঠিক আছে? তার অ্যাভারেজ ভ্যালু 0 to t, এটা তো আমাকে হাফই দেবে। তাহলে ক্যালকুলেশন করলেও দেবে, না করলেও দেবে। তো বইয়ে ক্যালকুলেশন করে দেওয়া আছে, এখানে একটা 2 লাগানো আছে, এখানে একটা 2 লাগানো আছে, দেন 2 সাইন স্কোয়ার থিটাকে ভেঙে দাও, 1 মাইনাস কস 2 থিটা, তো 1 থেকে একটা টি বেরিয়ে আসবে, কস 2 থিটার অ্যাভারেজ ভ্যালু 0 করলে আলটিমেটলি তুমি সেটাই পাবে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে 1/tটাকে এখানে রেখে দাও, এর গায়ে I0 যেমন আছে সেরকমই আছে। দিস ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ সাইন স্কোয়ার থিটা, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0। সেটা I0 স্কোয়ার বাই 2, ঠিক আছে? এই গোটাটা নিয়ে কিন্তু অ্যাভারেজ, এক পর্যায়কালে অ্যাভারেজ 1/t থাকতে হবে, আর তার অনুসারে লিমিট আছে 0 to t। এখানে যদি t থাকে তাহলে এখানে t হবে কোনটা? হ্যাঁ এইটা, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আচ্ছা এটা হাফ। সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে হাফ। ক্যালকুলেশন করলেও আমি বলবো ক্যালকুলেশন করতে বাড়িতে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? রুট করতে হবে। তাহলে এই পুরোটাকে রুট, এখানে একটা রুট চলছে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও একটা, এখানেও তাই রুট চলছে, অথবা লাস্ট লাইনে আমি এখানে, অতএব এটাই আরএমএস, পুরোটা রুট নিয়ে নাও। তাহলে এটা রুট নিয়ে নাও একটা এখানে। ও সরি, এখানে কি ভুল হয়েছে আমার, এটা ঠিক আছে তো? হ্যাঁ এটা বেরোলো, I স্কোয়ার বেরোলো, ঠিক আছে? রুট নিয়ে নাও, হ্যাঁ ঠিক আছে। I0/√2, I0/√2, সো IRMS ইকুয়াল টু I0/√2। তো √2 মানে কত? 1/√2 মানে 0.7 কাছাকাছি, 0.7 এরকম, 701 নাকি? 1/√2 মানে কত? 0.706, ঠিক আছে, হ্যাঁ ওই রকমই হবে। তো এটা যদি কারেন্ট হয়, I, তাহলে এটা হচ্ছে কারেন্টের পিক ভ্যালু, শীর্ষ মান I0, ঠিক আছে? সর্বাধিক মানটা হচ্ছে I0 কারেন্টের। এই বর্তনীতে কারেন্ট তো অসিলেট করছে, তাই কারেন্টের কখনো সর্বাধিক মান তো রয়েছে, এটাকে পিক ভ্যালু বলে। সেই পিক ভ্যালুর 1/√2 টাইমস, মানে 71% মতো এরকম, তাহলে 50% থেকে একটু বেশি এরকম। এইটা হচ্ছে I0/√2। হিট ডেভেলপটা আই এর 0 অ্যাভারেজের উপর ডিপেন্ড করছে না, সেটা I স্কোয়ারের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ একদম, বুঝবো এটা, বুঝবো। আর যেহেতু স্কোয়ার সবসময় প্লাস অ্যাড হতে যাবে, একদমই তাই, বুঝবো। তো সাপোজ একটা রেজিস্টার নাও, রেজিস্টার, দেন ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্টার, সার্কিটে কারেন্ট যদি হয় I, ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্টার যদি হয় V, তাহলে পাওয়ার, থার্মাল পাওয়ার ডেভেলপড ইন দ্য রেজিস্টার কত হবে? বাস ঠিক আছে, আমি আর একটা V সমান IR লেখো, তারপরে হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য রেজিস্টার, V সমান IR, হয়েছে? নিচে লিখবো, অতএব থার্মাল এনার্জি ডেভেলপড in the register in time t and t plus dt। কেন এরকম করলাম t and t plus dt? বিকজ প্রত্যেকটি মুহূর্তে কারেন্টের ভ্যালু পাল্টে যাচ্ছে, ঠিক আছে? কারেন্টের ভ্যালু কত ছিল? I is equal to I0 sin omega t plus 5, এরকম কিছুটা ছিল, ঠিক আছে? তো প্রত্যেকের মুহূর্তে কারেন্ট পেরিয়ে যাচ্ছে, কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে থার্মাল এনার্জিও প্রত্যেক মুহূর্তে I স্কোয়ার আর টি অনুসারে চেঞ্জ হবে, যেমন হবে, ঠিক আছে? তো থার্মাল এনার্জি ডেভেলপড ইন দ্য রেজিস্টার ইন টাইম t and t plus dt ইজ I স্কোয়ার আর dt। dt সময়ে কত থার্মাল এনার্জি ডেভেলপড হবে, ঠিক আছে? I ফাংশন অফ t স্কোয়ার, I স্কোয়ার আর
টি আর ডিটি। তাহলে I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই আর ডিটি। বোঝা গেল এইটুকু শুধু? তাহলে অতএব টোটাল থার্মাল এনার্জি ডেভেলপড ইন 0 টু ক্যাপিটাল টি, এক পর্যায়ে কতটা থার্মাল এনার্জি ডেভেলপড হচ্ছে যদি তুমি এইচ বলো, তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি দিস কোয়ান্টিটি আই স্কোয়ার আর ডিটি। আমরা ডিটি সময়ে কত হিট এনার্জি ডেভেলপড হচ্ছে সেটা দেখলাম। তাহলে সব সময় যদি বলা হয় কত, তাহলে সেটা আমি ডাইরেক্ট ক্যাপিটাল টি বসাতে পারতাম না। আমি কি এটা বসাতে পারতাম আই স্কোয়ার আর ক্যাপিটাল টি? এটা বসাতে পারতাম না, কারণ প্রত্যেকটি মুহূর্তে কারেন্টের ভ্যালু পাল্টে যাচ্ছে, ওই জন্য তোমাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। ফুল টাইম পিরিয়ডে কত থার্মাল এনার্জি ডেভেলপড হচ্ছে। তো এটা ক্যালকুলেশন করবো এখান থেকে। এইটা আমরা বের করেছি উপরে, তাই এখানে লিখবো, এখানে আর বের করে দাও, বাইরে I0 স্কোয়ার বের করে দাও, 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই ডিটি। বুঝছে? বোঝা গেছে এটুকু? একটা কাজ করো, এখানে একটা ক্যাপিটাল টি দিয়ে দাও, এখানে আর একটা ক্যাপিটাল টি দিয়ে ভাগ করে দাও এই ইকুয়েশনটাকে। কি করলাম? ওপর নিচে একটা ক্যাপিটাল টি দিয়ে দিলাম, একটা ক্যাপিটাল টিকে সরিয়ে রাখো, আর 1 বাই ক্যাপিটাল টি 0 টু টি সাইন স্কোয়ার ডিটি, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে? তাহলে I0 স্কোয়ার আর ক্যাপিটাল টি এটা সরিয়ে রাখলাম, আর এইটা থেকে বেরিয়ে আসবে হাফ, বাকিটা থেকে 1 বাই টি 0 টু টি সাইন স্কোয়ার থিটা ডি থিটা, বা সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, টি বাই টি। ওপরে একটা টি দিয়ে গুণ করলাম, নিচেও একটা টি দিতে হবে, তাহলে কেটে কুটে আগের লাইনটায় থাকবে। এই একটা টিকে সরিয়ে রেখেছি, এই টিটাকে সরিয়ে রেখেছি এখানে, তাহলে পড়ে রইল কি 1 বাই টি এটা। তাহলে 1 বাই টি 0 টু টি সাইন স্কোয়ার থিটা, এর অ্যাভারেজ ভ্যালু কত হচ্ছে? হাফ। এটা ক্যালকুলেশন করবো না আমরা, আমি বলছি বাড়িতে ক্যালকুলেশন করতে, ইন্টিগ্রেশন করতে, প্র্যাকটিস হবে একবার। অনেকবার একটা কাজ করে দেয় পরীক্ষা হলে, ছেলেটা ভুল করে দেয়, 0 টু টি সাইন স্কোয়ার ডিটা আছে এইখান থেকে হাফ বসিয়ে দেয়, সেটা করলে হবে না। টিটা যদি তুমি না দাও তাহলে এর ভ্যালু হচ্ছে টি বাই টু। ঠিক আছে? 1 বাই টি দিয়ে ভাগ করতে হবে, তবে না অ্যাভারেজ। অ্যাভারেজ ভ্যালু তো কিছু দিয়ে ভাগ করতে হবে। 10টা ছেলেকে 10টা চকলেট দিলাম, তাহলে একটা ছেলে কত পেলো? ডিভাইডেড বাই 10, ডিভাইডেড বাই করতে হবে তোমাকে, সেটা হচ্ছে ক্যাপিটাল টি ফুল টাইম পিরিয়ড। এটাকে রাখতে হবে, তবে হাফ বেরিয়ে আসবে এখান থেকে। অর্ধেক নয়, ইকুয়াল টু I0 বাই 2 রুট 2, মুচ্ছি এটা, হ্যাঁ উপরে লিখছি, এখানে লেখার জায়গা নেই। দিস কোয়ান্টিটি ইকুয়াল টু H ইকুয়াল টু I0 বাই 2 রুট 2 তার স্কোয়ার আর টি। লিখতে পারি এটা I0 স্কোয়ার ছিল, আমি এখন I0 স্কোয়ার রেখেছি, আর হাফ ছিল, আমি সেটা রুট 2 স্কোয়ার করেছি, তাহলে হাফই থাকলো। সো I0 বাই রুট 2 তার স্কোয়ার ইন্টু আর ক্যাপিটাল টি আসছে। তো দেখছি এইটা স্কোয়ার, প্রথমে যেটা ডাইরেক্ট আমি টি গুণ করে দিতে পারছিলাম না, এবার ক্যাপিটাল টি এসেছে। এটার মানে হচ্ছে এই কোয়ান্টিটিটা কি ব্র্যাকেটের মধ্যে, যেটা আরএমএস কারেন্ট, দিস ইজ I RMS স্কোয়ার আর টি। তার মানে সার্কিটে যদি এসি, যদি রেজিস্টিভ সার্কিট হয়, আর যদি আমি এসি সোর্স এইভাবে লাগিয়ে দিই, সার্কিটে একটা এনি ইনস্ট্যান্ট কারেন্টের ডিরেকশন দেখাচ্ছি আমি, তো এই কারেন্টের ভ্যালু এবং ডিরেকশন দুটোই চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে। ঠিক আছে? কখনো এইদিকে, কখনো ওইদিকে, কখনো পিক ভ্যালু, কখনো জিরো, এরকম নেগেটিভ মানে ডিরেকশন চেঞ্জ, এরকম এখানে থার্মাল এনার্জি ডেভেলপড হচ্ছে। আমি ছোট্ট একটা টাইমে কত থার্মাল এনার্জি ডেভেলপড হচ্ছে সেটা ক্যালকুলেশন করলাম, দিয়ে 0 টু টি পূর্ণ পর্যায়ে কত থার্মাল এনার্জি ডেভেলপড হচ্ছে ক্যালকুলেশন করলাম, আর রেজাল্ট বেরোচ্ছে যেন ডিসি সার্কিটের মতো I স্কোয়ার আর টি। ডিসি সার্কিটে আমরা এত কিছু করি না, আমরা যখন জুল হিটিং পড়েছিলাম তখন বলেছিলাম সার্কিটে কারেন্ট কনস্ট্যান্ট I, রেজিস্ট্যান্স আর কত টাইম বেশি তো বেশি থার্মাল এনার্জি ডেভেলপ, তো I স্কোয়ার আর টি এরকম বলি। তো এখানে হচ্ছে I স্কোয়ার আর টি এসেছে, কিন্তু I আসেনি,
আই আরএমএস I0/√2 এসেছে, তাহলে বলতে পারি কারেন্টের মান বাড়ে কমে কনস্ট্যান্ট নেগেটিভ পজিটিভ এসব যদি হয় তাহলে তার একটা ইফেক্টিভ কারেন্ট রয়েছে, সেটা হচ্ছে আই আরএমএস। তার মানে যদি আর এই রেজিস্ট্যান্সটাকেই নিয়ে একটা ব্যাটারি সোর্স আমি নিই আর এতে যদি কনস্ট্যান্ট আই আরএমএস পরিমাণ কারেন্ট পাঠাই, মানে I0/√2 কারেন্ট আমি একে পাঠাই, ঠিক আছে, যেভাবে ব্যাটারি মেনটেন করে ওই কারেন্ট দেয় সেই ব্যাটারি ইউজ করতে হবে আমাকে, তাহলে এখানে যে পরিমাণ থার্মাল এনার্জি ডেভেলপড হবে এখানেও যা ডেভেলপড হবে দুটোই সমান। দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আই আরএমএস, যে কেন আমরা মড ভ্যালু নিই না, আই আরএমএস কেন নিই, দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স। যে আরএমএস ভ্যালু তোমাকে দু ক্ষেত্রেই হিটিং ইফেক্ট নর্মালাইজ করছে, যে এদিকে কত হিট তৈরি হবে, হিট এনার্জি ডেভেলপড হবে, এদিকে কত হিট এনার্জি ডেভেলপড হবে, যেটা ইফেক্টিভ কারেন্ট বলা হয়, ঠিক আছে। এসি টু ডিসি কনভার্সন। হ্যাঁ একদম। বোঝা হলো কি বললাম? মানে এটা কনস্ট্যান্ট আর এটা অল্টারনেটিং, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা অল্টারনেটিং ভ্যালু। অল্টারনেটিংয়ে কারেন্টের ভ্যালু ফ্ল্যাকচুয়েট করছে, প্লাস মাইনাস এসব হচ্ছে, কিন্তু থার্মাল এনার্জি ডেভেলপড হবেই। আমি বলছি তার একটা কনস্ট্যান্ট ভ্যালু আমাকে দাও, আমাকে অ্যাভারেজ বলো, তাহলে কত হিট এনার্জি ডেভেলপ হচ্ছে বলে দেবো আমি। অ্যাভারেজ ভ্যালু 0 বেরিয়ে যাচ্ছে, তাহলে অ্যাভারেজ বের করতে পারছি না, তাহলে যেটা বেরিয়ে এলো সেটা I0/√2, মানে 70% পিক ভ্যালু 70% মতো, 71 বা 70% মতো, অত পরিমাণে কারেন্ট, স্টেডি কারেন্ট যদি আমি একটা ডিসি সার্কিটে পাঠাই ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েই, তাহলে ওই সময়ই ওই পরিমাণ থার্মাল এনার্জি ডেভেলপড হবে, ঠিক আছে, সমান। ওই জন্য আমরা রুট মিন স্কোয়ার নিই, ঠিক আছে। এটা কিন্তু ভার্চুয়াল, এমনটা নয় কিন্তু যে সার্কিটে আই আরএমএস কারেন্ট ফ্লো করছে। আচ্ছা, এটা কি আই আরএমএস কারেন্ট কি সার্কিটে ফ্লো করছে? সেটা কোনো ইনস্ট্যান্টে ওইটা 75% 70% হতে পারে, সেটা নয়। এটা কিন্তু একটা ভার্চুয়াল, তুমি একটা ক্যালকুলেশন ম্যাথামেটিক্স নিয়ে এসছো একটা, তুমি বলছো একটা স্টেডি আই আরএমএস পরিমাণ সার্কিটে কারেন্ট ফ্লো করছে, এরকম কিছু পাবে। ইভেন অ্যামিটার যদি লাগাই, যেটা একটা সার্কিটে অ্যামিটার লাগিয়ে দিই এসি সার্কিটে, তাহলে অ্যামিটার তো কারেন্ট মাপতে আসে, তাহলে সে কি বলবে কারেন্টের ভ্যালু বাড়ছে 0, ও তো নাচানাচি শুরু করে দেবে, বললো কারেন্টে একবার 0, একবার নেগেটিভ, একবার পজিটিভ, তো আমি কি করবো রে বাবা, আমি যাবোই নি, যা। তাহলে ওই ডিসি অ্যামিটার যদি এসি সার্কিটে লাগিয়ে দিই তাহলে সে তোমাকে কিছুই রিডিং দেবে না, সে বললো আমি বুঝতেই পারছি না আমি কোন দিকে যাবো, আমাকে একবার বলছে ডান দিকে যা, একবার হচ্ছে বাঁ দিকে যা, আবার যাওয়ার ফ্রিকোয়েন্সিটাও কম নয়, 50 হার্জ, সেকেন্ডে 50 হার্জ, মানে পূর্ণ কম্পন করতে হবে। 50 হার্জ মানে সেকেন্ডে 50টা ফুল সাইকেল, তাহলে 1 সেকেন্ডে 50 বার ফুল সাইকেল করতে হবে, তার মানে 100 বার দিক চেঞ্জ করতে হবে। ফুল সাইকেল মানে একবার ওইদিকে একবার এইদিকে, হ্যাঁ, তাহলে 1 সেকেন্ডে 100 বার তাকে এরকম করতে হবে। ও বলে ধুর বাবা আমি ওসব বুঝতে পারছি না, ছেড়ে দাও ওকে। হ্যাঁ, তাহলে না ডিসিতে দেবে না, তাহলে এসি অ্যামিটার লাগাতে হবে আমাকে, তাহলে এসি অ্যামিটার আমাকে আলাদা করে বানাতে হবে, এসি অ্যামিটার সার্কিটে লাগাতে হবে, এবং তার রিডিং এমনভাবে সেট করতে হবে যাতে করে কারেন্ট এইদিকে হলো কি এইদিকে হলো কি ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন একটা কিছু একটা ভ্যালু সে দেবে, তোকে সেট করা হয় সার্কিটে কেমন এসি অ্যামিটার লাগানো হবে, তার কতটা রিডিং দেবে সেট করা হয়, অ্যান্ড দ্যাট রিডিং কামস আউট টু বি আইআরএমএস রিডিং দেবে সে। ডিসি অ্যামিটার যদি লাগিয়ে দাও তাহলে তুমি পাবে না কিছু, বুঝলে কি? না রিডিংই দেবে না, বানাতে হয়, দেখবি শেষের দিকে হয়তো আমি জানি না এসি বানাতে করা আছে কিনা, এটাও 1 বছর করেছিলাম, কিন্তু এগুলো আসলে আউট অফ দ্য পার্টস, তো মানে সিলেবাসের পার্ট নয়। এসি অ্যামিটারের কার্যনীতি কোনো 1 বছর হয়তো পড়িয়েছিলাম, তো একটু বই সার্চ করলে পেয়ে যাবি, বুঝবো। হ্যাঁ হ্যাঁ, একদিকে ডিফ্লেকশন দেবে, এসি অ্যামিটার যদি লাগাই ডিফ্লেকশন একটা ভ্যালু পাবো, ফিক্সড ভ্যালু পাবো, একদিকেই পাবো। ডিসি অ্যামিটার ও কিভাবে ভ্যালু, হ্যাঁ অসিলেট করতে করতে আমাকে তো ভ্যালুটা নিতে হবে, সে যদি বারবার অসিলেট করে আমি ব্যান্ডের রিডিংটা নিতে গেলে তো নেক্সট জায়গায় চলে যাবে, তাই না? ও যদি একটা কাঁটাটা যদি একটা নির্দিষ্ট জায়গায় না টাচ করে, সবসময় যদি অসিলেট করে, তাহলে আমি রিডিংটা পাবো কি করে? হ্যাঁ, এরার তাহলে আমাকে স্ন্যাপশট নিতে হবে, তাহলে তো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট দিল সে।
লিখবো ফার্স্ট প্রবলেম কোশ্চেন শুধু এইটাকে নিয়ে লিখবো। একটা এসি বর্তনীর শীর্ষমান, একটা এসি বর্তনী প্রবাহের শীর্ষমান 5 অ্যাম্পিয়ার, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, মানে যে এসি সোর্স লাগানো হয়েছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। 1 নম্বর প্রশ্ন, ফাইন্ড আরএমএস আইআরএমএস বের করতে বলেছে, 50 হার্টজ, হ্যাঁ 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। 2 নম্বর প্রশ্নটা, হাউ লং উইল দ্য কারেন্ট টেক টু রিচ দ্য পিক ভ্যালু স্টার্টিং ফ্রম 0। 2 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, লিখবো যে 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় নেবে, 0 টু I0-তে পৌঁছতে কত সময় লাগবে। সলিউশন, শুধুমাত্র এখনো পর্যন্ত আমরা কি এক্সপ্রেশন পেয়েছি, শুধু সেইটা দিয়েই হবে। আইআরএমএস, হ্যাঁ এখনো পর্যন্ত আমরা দেখেছি যে কারেন্ট I = I0 সাইন ওমেগা টি অ্যান্ড প্লাস ফাই এর ভ্যালু যদি না বলে দেয় তাহলে তুমি ফাইটাকে 0 ধরে নিতে পারো, অসুবিধা কিছু নেই। কী কী বলা আছে, শীর্ষমান মানে এই ইকুয়েশন ইউজ করার খুব একটা দরকারও নেই। হ্যাঁ শীর্ষমান কত, তাহলে এটা হচ্ছে I0, আইআরএমএস কত, I0/√2, এখনই বের করলাম। তাহলে 5/√2 করে দাও, তাহলে এটা বেরোবে 3.5 অ্যাম্পিয়ার, 5/√2 অ্যাম্পিয়ার, এটা 3.5 অ্যাম্পিয়ার। মানে বর্তনীতে 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টের ভ্যারিয়েশন চলছে সাইনোসয়েডালি, আর আমি বলছি ইফেক্টিভ কারেন্ট ইজ 3.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখতে পাচ্ছি 70%-এর মতনই এটা রক্ষাবি না। এইবার যেটা প্রশ্ন, সেকেন্ড পার্টটা বেশি ইম্পর্টেন্ট আমার, এটা আমরা এমনি বের করে নিতে পারি। ঠিক আছে, এটা এমনি বের করে নিতে পারি। হ্যাঁ বলেছে কত সময় পরে কারেন্ট, কত সময় লাগবে সর্বাধিক জায়গায় উঠতে। তা গ্রাফটা একটু দেখে নিই আমরা। এরকম এরকম, এটা 0, এটা কারেন্ট I, এদিকে টাইম প্লট করছি, তাহলে এটা 0, এটা পূর্ণ পর্যায়ে ক্যাপিটাল T, সাইনের গ্রাফ পূর্ণ পর্যায়ে, অর্ধ পর্যায়ে কত হবে, আর এটা কত হবে, তাহলে 0 টু I0-তে উঠতে কত সময় নিচ্ছে, T/4। তাহলে T যদি বের করতে পারি তাহলে তাকে 4 দিয়ে ভাগ করে দিলে আমরা টাইমটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে T = T/4। এবার কি করে T বের করব, টাইম পিরিয়ড কি করে বের করব, কি ডেটা দেওয়া আছে, না 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 কোনো অসুবিধা নেই, দেয়নি তো, আমার লাগছেও না। ঠিক আছে, কোনটা একই, কস হারমোনিক একই হবে। আমাকে 0 টু I0 বলেছিল, তাহলে I0 to 0 বলতে পারি, অথবা 0 to I0 বলতে পারি। কস ফাংশন তো এখান থেকে শুরু, একই জিনিস। এই তো এইটা যে I0 to 0 অথবা 0 to I0 বা -I0 একই ব্যাপার। তাহলে টাইম কত, ওমেগা মানে হচ্ছে 2π/T। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ টাইমটা 1/240 সেকেন্ড, হ্যাঁ ঠিক ওরকমই হবে। ওমেগা মানে 2π/T, আবার ওমেগা মানে 2πf ফ্রিকোয়েন্সি, 2π কেটে দিলে আমরা জানি যে 1/T মানে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, 1/T মানে ফ্রিকোয়েন্সি, ডাইরেক্ট পড়েছি আমরা। তাহলে এখানে কি হবে, 1/4f, ওপরে T আছে, T এর জায়গায় 1/f বসালাম, ফ্রিকোয়েন্সি বসালাম, তাহলে 1/4 × 50 এত সেকেন্ড, তাহলে 1/240 সেকেন্ড। কত, 200 হচ্ছে, 240, আচ্ছা 200 হচ্ছে, ঠিক আছে 200, ঠিক আছে 240 অ্যান্সার দেওয়া আছে, ওই জন্য লিখে দিলাম। ও আচ্ছা, এটা 60 হাফ দেওয়া, ঠিক আছে, নো প্রবলেম, বেশ।
টাইমটা হাঁটছিল আছে, হ্যাঁ টাইমটা হাঁটছিল আছে। টাইম বের করছি তো, কি বের করতে বলেছিল? টাইমই তো, সেকেন্ডে 1/240 সেকেন্ড। বোঝা গেছে কি বললাম? বুঝবো? এরকম অঙ্ক দিতে পারে কিন্তু, অনেক বাড়ি আছে। কিছু ফাংশন দিয়ে দেয়, সাপোজ তোমাকে বললো আই টি ইকুয়াল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি, দিয়ে বললো কারেন্টের আরএমএস মান বের করো। কি করে বের করবো? একই হবে, 0 হবে, অ্যাভারেজ হবে। এখানে I1 আছে, এখানে I2 আছে। ঠিক। এই যে I1, এটা ধরে নাও I0 কস থিটা সাইন থিটা ওর মতনই রয়েছে, প্লাস আর I2 জায়গায় তুমি ধরে নাও I0 সাইন থিটা কস থিটা ওর মতনই রয়েছে। তার মানে কি করলাম আমি? I1 সমান I0 কস থিটা আর I2 সমান I0 সাইন থিটা। কিছু তো একটা ভ্যালু, তো থিটা কি পড়া দেখবো আমরা? আমি ইন্ট্রোডিউস করেছি থিটা, অ্যান্সারে থিটা থাকার কথা নয়। I0 কমন আউট করে নাও, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি, তাহলে সাইন ওমেগা টি প্লাস থিটা। এবার দেখতে পাচ্ছি হ্যাঁ একটা সাইন ফাংশন পেয়ে গেছি আমি। সো আরএমএস কত হবে? I0/√2। কিন্তু I0 তো আমি নিজে ইন্ট্রোডিউস করেছি, তাহলে অ্যান্সারে I0 রাখলে চলবে না, অ্যান্সারে I1 I2 রাখতে হবে। হ্যাঁ, এদের যোগ করে দাও, বর্গ করে যোগ করো, তাহলে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার সমান I0 স্কোয়ার, তাহলে I0 সমান রুট ওভার অফ দিস, তাহলে রুট ওভার গোটাটাই রুট নামিয়ে দিচ্ছি, I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। এরকম বেশ কিছু ফাংশন দিতে পারে, যখন এরকম ফাংশন দিয়ে দেবো আমরা কিছু একটা কস বা সাইন দিয়ে দেবো, আদার্স টেকনিকও রয়েছে, তো এরকম অনেক কিছু ফ্যাক্টর লাগিয়ে দিয়েও আমরা এটা করতে পারি, বা কোনো যদি ভ্যালু দিয়ে দেয় অঙ্ক করা, এই যে 3 সাপোজ এটা 3 আর এটা দিয়েছে 5 বা 4, তো এটা 5 গুণ করে 5 ভাগ করে দাও, তো কিছু একটা সাইন থিটা কস থিটা চলে আসবে এরকম। হ্যাঁ, 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি, এরকম ফাংশন পাওয়া যাবে বইয়ে, তো একই টেকনিকে হবে কিন্তু, ঠিক আছে? 3 সমান ধরে নিতে হবে এটা, 4 সমান ধরে নিতে হবে এটা, দেন ওইভাবে বেড়ে যাবে অ্যান্সার। বুঝে গেল কি বললাম? হেডিং দেবো, দেখো সিম্পল এসি সার্কিটস। ফার্স্ট যেটা হারমোনিক মোশন অফ কারেন্ট, এটা হুম হারমোনিক মোশন অফ কারেন্ট এসি, কোনটা? এইটা আগেরটা? এসি যেখানে এসিতে হারমোনিক মোশন অফ কারেন্ট হচ্ছে। হ্যাঁ, না এবার সেটা দেখতে হবে যে আমি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এক রাখছি কিনা, সেই অনুসারে সেটা হবে। কারণ দুটো আলাদা ফাংশন হয়ে গেলে যদি ওমেগা একই থাকে, যেমন এইটার ওমেগা সেম রয়েছে, রেজাল্টেন্ট প্যাটার্ন, নট নেসেসারি যে ওমেগাটা, হ্যাঁ তখন আবার চেঞ্জ হয়ে যাবে। ফেজ ফ্যাক্টর যদি আলাদা হয়ে যায় দুটোর পাইল আপ করলে, মানে সাইন এ প্লাস সাইন এ মানে 2 সাইন এ, ঠিক আছে? কিন্তু সাইন ওমেগা টি প্লাস সাইন 2 ওমেগা টি, তাহলে এটা আর পিরিয়ডিক ফাংশন হবে না, তার স্টেপ ফাংশন পেয়ে যেতে পারি আমি। তো অজস্র সাইনোসোডিয়াল মিশিয়ে দিয়ে আমরা বিভিন্ন রকম ফাংশন জেনারেট করতে পারি, ঠিক আছে? এটা একটা সাইন, এটা আর একটা সাইন, এটা আর একটা সাইন, এটা আর একটা সাইন, এটা আর একটা সাইন, এবং ইনফাইনাম সাইনের আমি বিভিন্ন ফ্রিকোয়েন্সি সাইন মিক্সড আপ করছি, দেখা গেল একটা এরকম ফাংশন পেয়ে গেলাম। পজ করে দেখতে ভিডিওটা অন করে দিন। বেশ, এবার লিখবো এসি সার্কিট কন্টেনিং অনলি এ রেজিস্টার। সিম্পল এসি সার্কিট হেডিং রয়েছে, এবার তার সাব হেডিং হচ্ছে যে এসি সার্কিটের মধ্যে কোন কোন জিনিস থাকবে। তো প্রথম হচ্ছে এসি সার্কিট কন্টেনিং উইথ এ রেজিস্টার, এসি সার্কিট উইথ রেজিস্টার মানে আর শুধু রেজিস্ট্যান্স আছে সার্কিটে, তাহলে কি জিনিস হবে?
পিওরলি রেজিস্টিভ সার্কিট বলে একে, কি বলে? পিওরলি রেজিস্টিভ সার্কিট। তার মানে একটা রেজিস্ট্যান্স আছে, সাপোজ রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর, আর এটা একটা এসি সোর্স জয়েন করে দাও, যার ইএমএফ সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, তো E0 সাইন ওমেগা টি। আর বর্তনীতে আমি কারেন্ট দিচ্ছি, কিন্তু মনে রাখতে হবে কারেন্ট কোনো একটা সময়ে তার ডিরেকশন দেখাচ্ছি আমি এইদিকে, কোনো একটা সময় অ্যাট এনি ইনস্ট্যান্ট ডিরেকশন চেঞ্জ হবে। তো এবার কারচফ ল ইউজ করতে পারি আমরা, ঠিক আছে? আমরা কারচফ ল ইউজ করেছি এর আগে। এটা তো রেজিস্টিভ সার্কিট, এখানে তো কোনো সমস্যাই নেই। ইন্ডাকটিভ সার্কিট হলে সেটাও ইউজ করা শিখেছি আমরা। তো এটা হচ্ছে এখানে এখানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের কোনো মানে সেই সব কেস নেই, মানে বাইরে পরিবর্তনশীল কি না, জাস্ট আমরা লুপের মধ্যে সিম্পল অ্যানালিসিস করছি আমরা জাস্ট। তো এটা এক পাক ঘুরবো, কারচফ ল বলছে চেঞ্জিং ভোল্টেজ ইজ 0, ঠিক আছে? তো ধরে রাখো যে কোনো ইনস্ট্যান্টে এখানে 0, তাহলে এখানে E0 সাইন ওমেগা টি, ঠিক আছে, অ্যাট এনি ইনস্ট্যান্ট। তারপর এখান থেকে এখানে যদি যাই তাহলে আইআর পরিমাণ ড্রপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি বলবো? E0 সাইন ওমেগা টি মাইনাস আইআর ইকুয়াল টু 0। আই অবশ্যই ফাংশন অফ টাইম, ঠিক আছে? এটা কিন্তু অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, ওই জন্য আমি বারবার আয়ের ব্র্যাকেটে একটা করে ফাংশন অফ টি দিচ্ছি, ইচ্ছা করে দিচ্ছি, কারণ এটা আই ইন্টু আর, যে সময়ের যে টাইমের কথা বলছি সেই সময়ের মধ্যে প্রবাহ কত আর তার অনুসারে ড্রপ পাবো। এই জন্য সাইন ওমেগা টি মাইনাস, কোনটা? এটা এই মাইনাসটা, যদি এটা যদি মাইনাস ধরি, এটা যদি প্লাস ধরি, তাহলে কারেন্ট এইদিকে হবে। আর যদি কারেন্ট এইদিকে হয় তাহলে এইটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস যদি ধরি, তবেই আমি এই ডিরেকশনে দিতে পারবো। এবার এখান থেকে এখানে গেলে ভোল্টেজের উত্থান হবে, কত ভোল্টেজের উত্থান হবে? E0 সাইন ওমেগা টি অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। আর যদি চেঞ্জ হতে পারে, আবার এখান থেকে এখানে যদি যাই তাহলে আইআর পরিমাণে ড্রপ হবে, তাই জন্য মাইনাস আইআর অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, ঠিক আছে? তো কখনো ভোল্টেজে রাইজ হবে, কখনো হয়ে হবে, অ্যান্ড দেন টোটাল 0। তো আমি বের করতে যাচ্ছি কারেন্ট আইটি, তো আইটি ইকুয়াল টু কী হবে? E0 বাই আর সাইন ওমেগা টি। আর E0 বাই আর এটা হচ্ছে ভোল্টেজের পিক ভ্যালু বাই রেজিস্ট্যান্স। এটাকে কি নাম দেওয়া যেতে পারে? হ্যাঁ, কারেন্টের পিক ভ্যালু। E0 হচ্ছে ভোল্টেজের পিক ভ্যালু, তাহলে E0 বাই আর রেজিস্ট্যান্স যদি ভাগ করে দিই তাহলে I0 হবে। ইট ইজ I0 সাইন ওমেগা টি, আইটি ইজ ইকাল টু। তাহলে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ সার্কিটে এবং প্রবাহ তারা ইন ফেজে রয়েছে। ইন ফেজ মানে সমদশায় রয়েছে, মানে এও সাইন ফাংশন, এও সাইন ফাংশন। তাহলে টাইম যখন বাড়ছে তখন এ যেমনভাবে ভোল্টেজ সাইনোসরিয়ালি বাড়াচ্ছে, কারেন্টও সাইনোসরিয়ালি বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, তো দুটো যদি গ্রাফ আঁকি আমরা এইভাবে, তো একটা এরকম যদি হয় তাহলে আর একটাও সেম জিনিস তুমি এরকম দেখাতে পারো, দুটোকে ডিফারেন্ট আলাদা করার জন্য, ঠিক আছে? বুঝবে এটা? তারপর গ্রাফটা আঁকছি আমি। এটা যদি ইটি ফাংশন অফ টি দেখায়, তাহলে এটা যদি এরকম দেখায়, এটা যদি ইটি গ্রাফ হয়, তাহলে টাইম যেটা সেটা হচ্ছে E0 বাই আর। E0 বাই আর মানে এটা ভাবার দরকার নেই যে তাকে এরকম নিচেই দেখাতে হবে বা এরকমই দেখাতে হবে, কিন্তু যেটা নেসেসারি সেটা হচ্ছে সেম ফেজে রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আইটি, ঠিক আছে? এদিকে দুটোই প্লট করেছি, ঠিক আছে? এ যখন 0, ও তখন 0, ও যখন ম্যাক্সিমাম, এও তখন ম্যাক্সিমাম, ঠিক আছে? কিন্তু এমনটা ভাবার দরকার নেই যে কারেন্টটাকে উপরে দিতে হবে না নিচে দিতে হবে, সেটা ভাবার দরকার নেই, কারণ একটা অ্যাম্পিয়ার এককে মাপছি, একটা ভোল্ট এককে মাপছি, তো তাদের মধ্যে তুলনা করা যায় না। তো এটাকে কখনো কখনো রোটেটিং ভেক্টর মেথডের সাহায্যে এটাকে প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা মানে হচ্ছে, এই গ্রাফটা মানে হচ্ছে যে কারেন্ট ও ভোল্টেজ এদের মধ্যে যেটা দশা পার্থক্য কত, সেটা এটা সমদশায় আছে, তাহলে দশা পার্থক্য কত? 0। দশা পার্থক্য যদি বলি ফাই, তাহলে ফাই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? ইন ফেজ।
ইন ফেজ মানে হচ্ছে সমদশা, দুজনেই বাড়ছে। এটাকে আমরা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা একটা এরকম অ্যারো দিতে পারি, এরকম অ্যারো, এরকম দিয়ে আমরা বলছি যে ভোল্টেজ ওইদিকে ই টি, কারেন্টও আর একটা অ্যারো দিয়ে প্রকাশ করছি আই টি, দুটোই সেম, ঠিক আছে। এবং তারপরে যখন রোটেশন হবে, অ্যান্টিক্লকওয়াইজ রোটেশন যখন হবে, ঠিক আছে, এটা যদি ওয়াই অক্ষ বলি বা ভার্টিক্যাল অ্যাক্সিস বলি, তাহলে যখন এটাকে যখন এই অক্ষ বরাবর থাকবে, তখন তার ওয়াই অক্ষ বরাবর প্রজেকশন হচ্ছে 0, কিন্তু এই দুটো যখন একসাথে এখানে চলে আসবে, তখন তার ওয়াই অ্যাক্সিস বরাবর প্রজেকশন হচ্ছে এইটা। তো এতটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে, এতটা হচ্ছে ভোল্টেজের মান, ভ্যালু, আর এটা হচ্ছে কারেন্টের মান। এটাকে ঘূর্ণি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, ফেজার ডায়াগ্রাম বলা হয় এটাকে, ঠিক আছে। এই ওয়াই অ্যাক্সিস বরাবর তার যে প্রজেকশনটা পাবো, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে কারেন্টের ভ্যালুটা, সেই মুহূর্তে কত ভ্যালু তার। আমরা শিখেছি এটা, তাই না? আগে শিখেছি না সাউন্ডের ক্ষেত্রে? এখানে টর্চ লাইট রাখলাম একটা, এখানে কি হবে, টর্চ লাইট ফেললাম একটা এরকম, এ তো ছায়া পড়বে একটা নাকি, ছায়াটা তো অসিলেট করবে না? তাহলে এইটা ছিল শীর্ষ মান নিয়ে সে ক্যারি করছে, এটা হচ্ছে E0 শীর্ষ মানটা, আর এটা হচ্ছে সেই I0 তার শীর্ষ মানটা, পুরো অ্যারোটা। কিন্তু অ্যাট এনি টাইম যদি তার ভ্যালুগুলো আমাকে দেখাতে হয়, তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখাতে হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ কি না? না হলে না, তাহলে আমি সময় লাগবে বলতে হবে, তাহলে আবার ডিটেলস ভুলে গেলে। এরকম যে এসেছে আমরা একটা ডিসকাশন যে কোন একটা বলকে একটা সার্কুলার পাথে করে দিলে আমি একদিক থেকে যখন দেখবো যে টস ফেলো দেওয়ালে, তখন দেখবো বটের মাসে কিন্তু উপর দিয়ে যেমন দেখবো ঘুরবে, এরকম একটা জিনিস নাই। একদমই তাই, আলাদা কিছুই না। সাপোজ এটা একটা পার্টিকেল বৃত্তাকার ঘুরছে, ঠিক আছে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে। এর একটা যদি এই পাশ থেকে টর্চ লাইট পেলে কি ছায়া পাবো, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে। তাহলে এইটা 2 ডাইমেনশনাল মোশন, 1 ডাইমেনশনাল হয়ে গেল। এবার এর সাথে একটা দড়িকে বেঁধে রাখো, তো তারপরে এই দড়ি যখন উঠবে এরকম, এটা দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এ সাইনোসয়েডাল ফাংশন অলসো। এর অসিলেশন অনুসারে ওয়েভ জেনারেশন হবে। তো তোমাকে দড়ি রয়েছে একটা, তুমি এভাবে তুললে, এভাবে নামালে, এইভাবে তুললে, এভাবে নামালে, তাহলে কি পাবো? সাইনই পাবো আমি, সাইন বা কস পাবো। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস, ইকুইভ্যালেন্ট টু দিস। আমরা হারমোনিক অসিলেটরটা এগুলো বিশেষভাবে পড়েছি, ভুলে গেলে চলবে না, ঠিক আছে? ভুলে গেলে আবার মেমোরি ওখান থেকে নিয়ে আসতে হবে। কি বললাম? এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রয়েছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি রয়েছে এখানে, আর এখানে লিনিয়ার ভেলোসিটি রয়েছে। তাহলে 2 ডাইমেনশনাল থেকে 1 ডাইমেনশনাল যেতে পারি আমরা হারমোনিক অসিলেটর। এটাও একটা হারমোনিক, এটাকে হারমোনিক বলাটা ঠিক হবে না, কি বলো এটাকে, পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, এটা হারমোনিক মোশন। তো এইবার এই বিন্দুটার সাথে তুমি একটা সূত্রকে বেঁধে রেখে দাও এইভাবে। বিন্দুটা যখন উঠবে তখন সূত্র উঠে গেল, বিন্দু যখন নামলো তখন সূত্রও নেমে গেল, তাহলে এই ওয়েভ জেনারেশন হবে সাইনোসোডিয়াল। এরও এখান থেকে তুমি টর্চ লাইট ফেলো, আবার এরও এখান থেকে তুমি একটা টর্চ লাইট ফেলো, তাহলে এই ওয়েভটারও প্রজেকশন পাবে এইটা, ঠিক আছে। সেটার আর একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ফেজার ডায়াগ্রাম। তুমি একটা এই লাঠি, এইভাবে তার শীর্ষ মান এটা I0, এবার লাঠিটাকে অ্যান্টিক্লকওয়াইজ তুমি ঘোরাবে, ঠিক আছে, নির্দিষ্ট ওমেগা ফ্রিকোয়েন্সিতে তুমি এটাকে ঘোরাবে। এই লাঠিটার ওয়াই অ্যাক্সিস বরাবর যে প্রজেকশন পড়বে সেইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মান। এখন কত, তো ছায়া কত, 0, এখন কত ছায়া এইটুকু, তাহলে I0 সাইন ওমেগা টি, সেই টাইমে তুমি এইটুকু ছায়া পাবে। যখন এইটা, তখন কত পেলে, শীর্ষ মান, তাহলে এইটুকু পাবে তুমি শীর্ষ মান। তারপরে যখন এই দিকে চলে এলো, তখন ছায়া এইটুকু হয়ে গেল, তারপর আবার 0, দেন আবার নেগেটিভলি ম্যাক্সিমাম, এরকম চলবে। তো রোটেটিং ভেক্টর মেথড বলা হয় এটাকে, ঘূর্ণি ভেক্টর, বইয়ে প্রচুর ছবি দেওয়া আছে, ঠিক আছে। যেটা বক্তব্য আমার, পরেরগুলো আরও ইম্পর্ট্যান্ট। ভোল্টেজের সাথে প্রবাহের দশা পার্থক্য নেই, সমদশা, তো দুটোই সেম ফেজে রোটেট করছে ওমেগা ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে। এটা লিখবো আমরা, একটা লাইন শুধু লিখবো এটাতে, phi is equal to 0, সেম ফেজ। আর বেশ, আর একটা জিনিস পরে ইন্ট্রোডিউস করছি, ওটা এখন লিখছি না, ওটা ইন্ডাকটিভ সার্কিট বা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে লিখবো আমরা। আর্মেচারের ইন্ডাকশনের জন্য কি প্রবলেম হবে? আসতে পারে, শেষ করি, আজকে শেষ করতে দেয় এটা, মুছবো এটা। পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়েছে। এবার নেক্সট হেডিং দেবো যে এসি সার্কিট, যেহেতু ওটা সময় নেই, ক্যাপাসিটরটা পুরোটা বলা হবে না, ইন্ডাক্টরটা আগে বলি। লিখবো এসি সার্কিট কন্টেনিং অনলি ইন্ডাক্টর,
কন্টেনিং অনলি ইন্ডাক্টর উইথ ইন্ডাক্টর মানে এল, এটাকে তো পিওরলি রেজিস্টিভ বলবো না, কি বলবো? হ্যাঁ, এটাকে বলবো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। মানে যে ইন্ডাক্টর আমার কাছে রয়েছে তার কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে এটা একটা ইন্ডাক্টর ধরে নাও এরকম এল, আর এটাকে একটা এসি সোর্সের সাথে জুড়ে দাও। ঠিক আছে, আর এটা একটা ইএমএফ লাগানো হয়েছে, বাইরে থেকে ব্যাটারি লাগানো আছে, যার ইএমএফ ইটি সমান E0 সাইন ওমেগা টি, আর বর্তনীতে কোনো একটা সময় প্রবাহ হচ্ছে আই ফাংশন অফ টি। ঠিক আছে, অসুবিধা নেই, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। কিন্তু যখনই পোটেনশিয়াল ডিফারেন্স বলবো কনজারভেটিভের জন্যই পাবো, আমরা চার্জ অ্যাকুমুলেশনের জন্যই পাবো। ইএমএফ কথাটা ক্লোজডের জন্য ব্যবহার করা হয়, ক্লোজ সার্কিট ছাড়া ইএমএফ কথাটা ইউজ করা ঠিক নয়। আর ভোল্টেজটা চার্জ অ্যাকুমুলেশনের জন্য তৈরি হবে। কোথাও যদি কোনো ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল কিছু, হ্যাঁ একদমই তাই। এটা যদি ইন্ডাক্টর হয় এরকম, সার্কুলেটিং ইলেকট্রিক ফিল্ডও রয়েছে ভেতরে, আসতে এত কথা বললে কী করে হবে, সার্কুলেটিং ইলেকট্রিক ফিল্ডও রয়েছে এখানে। ঠিক আছে, কারণ এখানে সাপোজ কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হলে ভোল্টেজ চেঞ্জ হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে ফিজিক্স কী বলছে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সার্কুলেটিং ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে সার্কুলেটিং ইলেকট্রিক ফিল্ড আছে এখানে, সেই সার্কুলেটিং ইলেকট্রিক ফিল্ড চার্জ সেপারেশন করছে, ইন্ডিউসড কারেন্টের জন্য তো সে রেসপন্সিবল, তাহলে চার্জ সেপারেশন হচ্ছে। সাপোজ এটা একটা প্লাস, এটা একটা মাইনাস তৈরি হবে। এই ভেতরকার সিস্টেমটা যদি দেখি, তাহলে এই চার্জের জন্য ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, মানে চার্জের জন্য ইনডিউস বলবো না, চার্জের সেপারেশনের জন্য একটা কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ডও তৈরি হবে। সেই ইলেকট্রিক ফিল্ড আর নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড যেটা, তারা এখানে কেটে কুটে জিরো হয়ে যাবে, ব্যাটারির মতো, কেমিক্যাল ফোর্স আর ব্যাটারি। চার্জে মানে যখনই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেপারেশন মানে ধর প্লাস অ্যাট এনি ইনস্ট্যান্ট, যদি আমি বলি একটা প্লাস চার্জ সরে এলো, সেই মুহূর্তে একটা আমি বলতে পারি যখন মাইনাস থেকে ওটা সরে এলো। ঠিক আছে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অনুসারে সরে গেল। ওপেন সার্কিট যদি আমি বলি, ঠিক আছে, আমি ব্যাটারি ক্লোজ করে দিলে তো সবসময় এটা চলতেই থাকবে, কিন্তু যদি আমি শুধু ওপেন টার্মিনাল হিসেবে রাখি এটাকে, তাহলে চার্জ অ্যাকুমুলেশন আমি ইউজ করতে পারি, না করার কোনো কারণ নেই। এটা প্লাস এটা মাইনাস যদি বলি, তাহলে কী হবে, প্লাস টু মাইনাস আর ইলেকট্রিক ফিল্ডও থাকবে, সেই ইলেকট্রিক ফিল্ড কিন্তু হ্যাঁ কনজারভেটিভ নেচারে, তো বাইরেও থাকবে ভেতরেও থাকবে, এরকম কিছু আছে। তো এই টার্মিনালের এই যে পুরো ব্ল্যাক বক্সটা, এটা তোমার জানার দরকার নেই। তুমি বাইরের অ্যাকুমুলেশন অনুসারে তুমি বলতে পারো ইলেকট্রিক ফিল্ড আছে প্লাস মাইনাস অনুসারে, দ্যাট ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট, তো সেটা এই পাথ দেখো এই পাথ দেখো, নো প্রবলেম। সেইটার জন্য ভোল্টেজ ডিফারেন্স তুমি ডিফাইন করতে পারো ইলেকট্রিক ফিল্ডের জন্য। তো যদি কোথাও ইএমএফ এর জায়গায় ভিটি লেখা থাকে, নো প্রবলেম উইথ দ্যাট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যাই হোক আমি অত ডিটেলস যাচ্ছি না, যেন শেষটা করতে দেওয়া, কারণ খুব অল্প টাইম আছে। ইটি ইজিক্যাল টু E0 সাইন ওমেগা টি, এটা হচ্ছে বর্তনীতে কারেন্ট ভোল্টেজ। সার্কিটে কারেন্ট চালু হয়েছে, কারেন্ট যখন চালু হয়ে যাবে একই কথা, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ফ্লাক্স চেঞ্জ হবে, ইএমএফ তৈরি হবে। এবার এক পাক ঘুরে তুমি কেভিএল ইউজ করো, অথবা ফ্যারাডে ইকুয়েশন ইউজ করো। ফ্যারাডে ইকুয়েশন বলে কি, ইন্টিগ্রেশন অফ ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ডট ডিএল ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি, এসব করো। তো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের জন্য তুমি ইএমএফ টিএমএফ এসবগুলো পাবে, আর ডি ফাই ডিটির জন্য তুমি এই জায়গাটা ইউজ করতে পারো, ফাই ইজিক্যাল টু এল আই, তো এল ডিআই ডিটি পেতে পারো। এটাও করতে পারো, জটিল কেস অথচ ভাবার দরকার নেই। আমরা জাস্ট কার্চফস ল ইউজ করবো, এখান থেকে এখানে যাব, তো E0 সাইন ওমেগা টি ধরে নাও এতটা পরিমাণে ভোল্টেজের উত্থান হলো, ঠিক আছে, আর এখানে ভোল্টেজ তৈরি হবে এল ডিআইডিটি। যদি কারেন্টে চেঞ্জ হয় ডিআইডিটি, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে যেটা ভোল্টেজ হয় সেটা হচ্ছে এল ডিআইডিটি, এটা জানি আমরা পড়েছি। কিন্তু কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে কারেন্ট বাড়ছে না কমছে। যদি কারেন্টের ভ্যালু বাড়ে তাহলে ও চাইবে কি কারেন্ট কমাতে, তাহলে এর এমন দিকে ভোল্টেজ তৈরি করবে যাতে করে উল্টো দিকে কারেন্ট তৈরি হয়, তখন এইটা প্লাস হবে এটা মাইনাস হবে। বুঝা গেল কি বললাম? তাহলে যা সার্কিট অন করা আছে সেই সময় কথা বলছি, কারেন্ট বাড়ছে, ও বলছে আমি কারেন্ট কমাবো, তাহলে এইটাকে মনে মনে একটা ব্যাটারি ভেবে নাও তুমি, দিয়ে এইটা প্লাস পোলারিটি দিয়ে দাও, একটা মাইনাস পোলারিটি দিয়ে দাও, তাহলে এই দিকে কারেন্ট সে তৈরি করবে, কমানোর চেষ্টা করবে। তাহলে তুমি এইখান থেকে এইটুকু এসেছো, মাইনাস প্লাস কারেন্ট তো বাড়ছে, তাহলে এতটা ভোল্টেজের উত্থান হয়েছে, দেন এগেন প্লাস টু মাইনাস আরও কমে যাবে, সো মাইনাস এল ডিআইডিটি
তাহলে নিট চেঞ্জ ইন ভোল্টেজ ইজ জিরো। কারচফস ল, কেভিএল। ঠিক আছে, তাহলে অর ডিআইডিটি সমান কত হবে? ডিআইডিটি সমান E0/L sin ওমেগা টি। এবার দুপাশে একটা করে ডিটি লাগিয়ে দাও এদিকে, তাহলে এদিকে ডিআই পড়ে থাকবে, এদিকে ডিটি থাকবে পরের লাইনে। এটা ডিআই আর এদিকে ডিটি, দেন ইন্টিগ্রেট। ইন্টিগ্রেশন অফ ডিআই মানে আই, কারেন্ট অ্যাট এনি টাইম টি, ইকুয়াল টু 0 to t টাইমে তুমি ক্যালকুলেশন করো। সো E0 বা এখান থেকে একটা ওমেগা বেরিয়ে আসবে, ওমেগা এল, আর সাইনের ইন্টিগ্রেশন কত? তাহলে মাইনাস কস, এটা প্লাস কনস্ট্যান্ট লাগিয়ে দাও সি, তো মাইনাস কস ওমেগা টি প্লাস কনস্ট্যান্ট সি। দেখা যাচ্ছে? এবার এক পর্যায়ে হিসাব করো, ঠিক আছে, এক পর্যায়ে হিসাব করো। তাহলে সাইনের আইটি কারেন্ট এক পর্যায়ে তার গড় ভ্যালু 0, ঠিক আছে। কস ফাংশন এও 0 দেবে, তাহলে সি এর ভ্যালু 0, ঠিক আছে। সি একটা কনস্ট্যান্ট, একটা আরবিটারি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটা, তো সেই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মানও 0, সি ইজ ইকুয়াল টু 0। এক পর্যায়ে হিসাব করলাম, তো এও 0 ও 0, তো ইট ইজ অলসো 0। তাহলে পড়ে রইল আইটি ইকুয়াল টু E0/ওমেগা এল আর কস ওমেগা টি, এটাকে আমরা লিখছি সাইন ওমেগা টি মাইনাস π/2, লিখতে পারি এটা। এইটা হচ্ছে বর্তনীতে তাৎক্ষণিক প্রবাহ। আইটি ইকুয়াল টু E0/ওমেগা এল সাইন ওমেগা টি মাইনাস π/2। এটা নিয়ে তো প্রচুর কথা বলার আছে। তো প্রথম দেখছি আমরা যে এক নম্বর যদি জিনিস নোটিসেবল হয় এখান থেকে, তাহলে প্রথম এইটাই নোটিস হবে যে ভোল্টেজ যেটা ছিল ইটি, ইএমএফ যেটা ছিল সেটা হচ্ছে E0 সাইন ওমেগা টি, আর কারেন্ট দেখতে পাচ্ছি ইট ইজ নট সাইন ওমেগা টি মাইনাস π/2। তার মানে কারেন্ট আর ভোল্টেজ সমদশায় নেই, ঠিক আছে। তাহলে কারেন্ট প্রবাহ π/2 দশায় বা ঠিক আছে দশায় পিছিয়ে আছে, ল্যাগ বিহাইন্ড, এটাকে বলা হয় ল্যাগ বিহাইন্ড দ্য ভোল্টেজ। উল্টোটাও বলতে পারি, ভোল্টেজ π/2 এগিয়ে আছে, এটাও বলতে পারি। মানে আগের কেসে যেমন ছিল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্ট বাড়াচ্ছি, ভোল্টেজ কমছে কারেন্ট কমছে, এরকম ছিল। এখানে সেরকম নয়, কি আছে, দশা পিছিয়ে আছে, ল্যাগ বিহাইন্ড, ও পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। একটা দুটো একই সময়ে ম্যাক্সিমাম নয়, একটা রেট ঠিক করছে আর একটা। যে কোনো ইন্ডাক্টরের ক্ষেত্রে সত্যি হ্যাঁ একদম, ল্যাগ বিহাইন্ড দ্য ভোল্টেজ। ভোল্টেজ ইনস্ট্যান্টেনিয়াস যেটা ভ্যালু, কারেন্টের যেটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, তাদের মধ্যে π/2 ফেজ শিফট রয়েছে, পিছিয়ে রয়েছে, ঠিক আছে। যদি দুটো গ্রাফটা নিয়ে আমরা, আচ্ছা আর একটা কথা, আর একটা, এটা এক নম্বর ইনফরমেশন। সবকটা ইনফরমেশন নিয়ে বাড়িতে তো প্রচুর ভাবার রয়েছে, ইভেন এদের মেকানিক্যাল অ্যানালজিও রয়েছে। দু নম্বর যেটা, এটা হচ্ছে প্রবাহ, ভোল্টেজের শীর্ষমান E0, তাহলে E0/ওমেগা-L এটা হচ্ছে প্রবাহের শীর্ষমান, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ ওমেগা-L? ওমেগা-Lটাকে আমি কি নাম দিতে পারি? হ্যাঁ বল। আর রেজিস্ট্যান্স, তা রেজিস্ট্যান্স তো নেই, ইন্ডাক্টর ছিল আমার কাছে, যা রেজিস্ট্যান্স নেই। তাহলে রেজিস্ট্যান্সের যা ভূমিকা বাধা দেওয়া, এর এই ভূমিকাটা হচ্ছে সেই বাধা দেওয়ার ভূমিকা। ঠিক আছে। ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ইজ দ্য কারেন্ট, এটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট কিছু একটা টার্ম, তো এটাকে আমরা নাম দিচ্ছি E0/X∗L। কি নাম দেবো এক্সেলটাকে? রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ইন্ডাক্টর। ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্স বা প্রতিঘাত, এইটা কিছু একটা বাংলা দেওয়া আছে বইয়ে। রেজিস্ট্যান্স আর সমতুল্য, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স। হ্যাঁ,
যে কেমন এটা তার দুটো জিনিসের উপর নির্ভর করছে দেখছি যে রেজিস্ট্যান্স যখন আমরা বাজার থেকে কিনে আনি আমরা রেজিস্ট্যান্স সমান কি বলি আর সমান রো এল বাই এ এরকম বলি না। তো যে রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্য কত, তার ক্ষেত্রফল কত, তার উপাদান কি, এই সমস্ত ডিসাইড করবে রেজিস্ট্যান্সের ভ্যালু কত। আর এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডাক্টর এল আমি নিয়ে এসেছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তো তার তো ইন্ডাক্টরের ভ্যালু তো রয়েছে, আমরা বের করেছি সলিনয়েডের ইন্ডাক্টরের ভ্যালু কী কী হয় না হয়, কার উপর নির্ভরশীল করে, এবং যে ফ্রিকোয়েন্সি রয়েছে তার উপর নির্ভরশীল। যে ফ্রিকোয়েন্সিতে সার্কিট অপারেট করছে ইন্ডাক্টর এসি সার্কিট ওমেগা, সেই ওমেগাও এখানে রয়েছে। তো ওমেগা মানে যদি খুব হাই হয়, খুব লো হয়, যদি খুব হাই ফ্রিকোয়েন্সি হয় তাহলে বিকামস ইনফিনিটি, যদি লো ফ্রিকোয়েন্সি হয় তাহলে জিরো। ঠিক আছে, এই ভ্যালুগুলো নিয়েও আমরা আলোচনা করবো, আজকে হয়তো হবে না। তাহলে 2 নম্বর পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে গ্রাফটাও আঁকবো। আর এখান থেকে আরেকটা জিনিস কি বললাম যে কেন π/2 ফেজ ডিফারেন্স বা কেন এত, কারণ আমরা জানি যে এটা যদি একটা ইন্ডাক্টর হয় তো কারেন্টের ভ্যালু চেঞ্জ সাথে সাথে বর্তনীতে ভোল্টেজ তৈরি হবে, কারেন্টের ভ্যালু চেঞ্জ হলে। ঠিক আছে, তো দুটো যদি গ্রাফটা নিই আমরা, এই দুটো লাইন মুছছি আমরা, হ্যাঁ, তো দুটো যদি গ্রাফটা নিই, এটা ইটি এর কীরকম গ্রাফ হবে, এরকম সাইনোসোডিয়াল ই ফাংশন অফ টি এরকম। আর এইটা কেমন হবে, যেটা π/2 মাইনাস রয়েছে, তাহলে গ্রাফকে কোন দিকে টানতে হবে, ডান দিকে। তাহলে এইটা হচ্ছে এটা পাই, এটা 2π, এটা পাই, এটা হচ্ছে π/2। তাহলে এখানে আর রাখছি না, এখানেই আঁকবো আমরা, একটা গ্রাফই দেখাবো। তাহলে এইটাকে আমাকে ডান দিকে টানতে হবে, তাহলে গ্রাফটা কোন পার্টটা এসে হাজির হবে, মাইনাস থাকলে এটা যদি টেনে দিই তাহলে এইটা চলে আসবে না এখানে, এই যে এই গ্রাফটাকে যদি ডান দিকে টেনে দিই তাহলে এ চলে আসবে এখানে, তাহলে গ্রাফটা কেমন হবে, এরকম হবে না, কোথায়, সরি এরকম, এই যে এরকম, এই যে এই পার্টটা চলে আসবে এখানে, তাহলে বাকি যা এরকম এরকম চলবে। হ্যাঁ, তুমি এই পিক ভ্যালু দুটো আলাদা করে দাও, অসুবিধা নাই এতে, এরকম। এইটা কিন্তু ঠিকঠাক করে আঁকতে হবে। হ্যাঁ, আমি ছোট্ট মতো একটা আঁকলাম, এইটাও আঁকিয়ে দিতে পারি আমরা, অসুবিধা নেই। এই পুরো গ্রাফটাকে π/2 পরিমাণ ডান দিকে সরিয়ে নিয়ে যাও, এটা খুব ভালো হয়। দুটো দড়ি নিয়ে যে মানে দুটো লাল আর একটা নীল দুটো ওয়েভ তৈরি করে একটাকে শিফট করো জাস্ট ডান দিকে, তাহলে যে প্যাটার্নটা পাবো সেটা। এটাকে এই গ্রাফটাকে π/2 পরিমাণে ডান দিকে টেনে দাও, ঠিক আছে। তো কি দেখতে পাচ্ছি এখানে, এই জায়গাটা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে, আইটি। এই জায়গাটা কি দেখছি, কারেন্টের স্লোপ কত এখানে, 0, ওই জন্য ভোল্টেজ 0, ঠিক আছে। এখানে কারেন্টের স্লোপ ম্যাক্সিমাম, ঠিক আছে না, এটা ম্যাক্সিমাম, ওই জন্য ভোল্টেজ ম্যাক্সিমাম। এখানে আবার দেখতে পাচ্ছি কারেন্টের স্লোপ 0, ভোল্টেজ 0। তো একটা স্লোপ আর একটা ঠিক করছে, ডিআইডিটি ভোল্টেজ তৈরি করছে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? তো যদি এটাকে আমরা রোটেটিং ভেক্টর মেথডের সাহায্যে প্রকাশ করি, টাইমটা ওই পাবো আর একদমই টাইম নেই, রোটেটিং ভেক্টর মেথডের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে একটাকে যদি আমি এইদিকে দিই তাহলে আরেকটাকে এইদিকে দিতে হবে, π/2। যদি আমি কারেন্ট পিছিয়ে আছে তো এটা যদি বলি কারেন্ট আইটি, তাহলে ভোল্টেজটাকে এখানে দিতে হবে ইটি। হ্যাঁ, এটা নিয়ে পরের দিন আমরা এখান থেকে শুরু করবো, আজকে একদম টাইম বন্ধ করে দেবো।